ক্লাসে যদি সবাই থাকেন তাহলে আমরা অর্থনীতি চ্যাপ্টার সেকেন্ডে দেখেন যে আপনার স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং ভবিষ্যৎ পথ পরিক্রমায় প্রস্তুতি নিয়ে আলোকপাত করুন, অথবা বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ আলোচনা করুন। তো এই টপিকটা মানে এই ধরনের প্রশ্ন থাকে, এটা বেসিক্যালি কিসের প্রশ্ন আপনার কি মনে হয়? এটা কিন্তু সংক্ষিপ্ত নাম আছে, আমরা সবাই জানি, এটা কিসের প্রশ্ন? এটা আসলে বেসিক্যালি কিসের প্রশ্ন? এলডিসি, ভেরি গুড, এলডিসি গ্রাজুয়েশন কোশ্চেন। তো এলডিসি গ্রাজুয়েশন থেকে আজকে ইনশাল্লাহ আমরা যা শিখবো সেটাতে আমাদের রিটেন তো কভার হবেই, হ্যাঁ, সাথে ভাইবাও কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সব শিখবো, একদম ডিটেলস। হ্যাঁ, স্বল্পোন্নত দেশ থেকে কিভাবে আমরা উন্নয়নশীল দেশে যাবো এবং একদম মানে টপ টু বটম সবকিছু শিখবো আর কি। তো চলেন, তো এরকম এই এলডিসি গ্রাজুয়েশন থেকে শিখতে গেলে আমি কতগুলো কোশ্চেন এক এক করে আপনাদেরকে একটু করে দেখেন, আপনারা কোশ্চেন গুলো সম্পর্কে মানে জানা আছে নাকি? আপনি আমাকে কি বলতে পারবেন যে বাংলাদেশ চূড়ান্ত ভাবে কত তারিখে এলডিসি গ্রাজুয়েশন থেকে মানে মুক্তি পাবে, এরকম একটা চিন্তা ভাবনা করা হয়েছে? কত তারিখে? তারিখটা কি জানেন? আমরা নিউজ ফাঁকা স্লাইড এখন কিছু দেখাই, তারপরে করা যাবে। তো বলেন তো কত তারিখ? এটা হবে 24শে নভেম্বর 2000 কত 26, 24শে নভেম্বর 2026, হ্যাঁ, 24 নভেম্বর, হ্যাঁ, 2026। এই তারিখে বাংলাদেশ আপনার হলো 2026-এর 24শে নভেম্বর বাংলাদেশ হলো এলডিসি থেকে বের হয়ে যাবে। এবং এই 2024-এর 26শে নভেম্বর আছে, এই সময় যে বাংলাদেশ যে এলডিসি থেকে বের হয়ে যাবে, এর পিছনে আরেকটা কারণ, মানে আরেকটা লিজিট সাথে আরো দুইটা দেশ হলো এখান থেকে বাংলাদেশের সাথে উত্তরায় যাবে এলডিসি থেকে। সেই দুইটা দেশ হলো কি কি? সেই দুইটা দেশ হলো কিরিবাতি, কিরিবাতি ও ট্রু ভ্যালু। হ্যাঁ, ট্রু ভ্যালু। তো এই দুটা দেশও বের হবে বাংলাদেশের এই সাথে, এই দুটা দেশও বের হয়ে যাবে, কিরিবাতি ও ট্রু ভ্যালু, এই দুটা দেশও বাংলাদেশের সাথে বের হবে আর কি। তো বর্তমানে মোটামুটি কয়টা? 46টা দেশ, হ্যাঁ, স্বল্পোন্নত দেশ এলডিসি ভুক্ত দেশ আছে বর্তমানে 46টা। 46টার মধ্যে 16টা দেশ এলডিসি থেকে বের হওয়ার একটা সিস্টেমের মধ্যে তারা অলরেডি চলে আসছে, 16টা দেশ। ঠিক আছে, 16টা দেশ, এই 46টা দেশের মধ্যে 16টা দেশ অলরেডি এখান থেকে বের হয়ে আসার মতো অবস্থায় চলে আসছে। এবার আমরা একটা দেশ এলডিসি ভুক্ত কিভাবে হয় এই জিনিসটা তো আমরা মোটামুটি জানি। এলডিসি ভুক্ত কিভাবে হয়? জাতিসংঘের যে একটা বিশ্ব সাহিত্য সংস্থা আছে ইকোসক, ইকোসক, এই ইকোসক বেসিক্যালি এলডিসি ভুক্ত দেশগুলোকে এলডিসি তে নিয়ে আসে। হ্যাঁ, এই এলডিসি দেশগুলোকে এলডিসি তে নিয়ে আসে, এর বেসিক রিজন হলো যাদের তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে একটা উন্নত করার একটা চেষ্টা করা হয়। স্বল্পোন্নত, স্বল্প আয়ের দেশ থেকে বা স্বল্পোন্নত একটা দেশ থেকে তারা একটা মধ্যম আয়ের দেশ বা মানে উন্নয়নশীল দেশে তারা যাতে পদাক্রম ফেলতে পারে আর কি, এরকম একটা অবস্থার জন্য ইকোসেক কাজ করে। এবং ইকোসেকটা আরেকটা সংস্থা আছে, এই সংস্থার নামটা কি কেউ জানেন? ইকোসকের সাথে এই সংস্থাটা আছে, এই সংস্থাটা যেটা বেসিক কাজ সেটা ইকোসকের সাথে এই সংস্থাটা আপনার হলো সুপারিশ করে যে ঠিক আছে এর আর কি অবস্থা ভালো, একে আমরা উত্তরণ করাইতে পারি। তো এই সংস্থাটার নাম কি বলেন তো? সিডিপি, সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি। ঠিক আছে, সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি আছে। আচ্ছা, তো বাংলাদেশের সাথে আরো 6টা দেশ হলো আপনার এই উত্তরণের পথে একদম ডাইরেক্টলি আছে। ঠিক আছে, এই 6টা দেশ উত্তরণের পথে ডাইরেক্টলি কারা কারা আছে সেটা হলো, একটা হলো বিডি, একটা হলো কারা অ্যাঙ্গোলা, অ্যাঙ্গোলা, একটা আছে হলো লাওস। ঠিক আছে, একটা হলো লাওস, আর একটা হলো নেপাল, হ্যাঁ নেপাল, আর একটা দেশ আছে হলো সাউ টোমে অ্যান্ড প্রিন্সেস, সাউ টোমে অ্যান্ড প্রিন্সেস, আর একটা আছে হলো সলেমান দ্বীপপুঞ্জ, সলেমান দ্বীপপুঞ্জ। ঠিক আছে, আমি 6টা দেশের নাম লিখে দিছি সংক্ষেপে আর কি, আমি জাস্ট ঘটনাগুলো বলতেছি যে এই 6টা দেশের মধ্যে আছে। তো এই 6টা দেশের সাথে আরেকটা সংস্থার নামটা জড়িত, সেটা হলো এই ইকোসক এবং এই সিডিপি, এই দুইটা আমরা সবাই জানি। এর সাথে আরো কয়েকটা ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো হলো আপনার আনটাক, UNCTAD, আনট্যাগ। এই আনট্যাগ ভালনারেবিলিটি প্রোফাইল তৈরি করে, ভালনারেবিলিটি প্রোফাইল তৈরি করে। ঠিক আছে, ভালনারেবিলিটি একটা প্রোফাইল তৈরি করে। এই প্রোফাইল কারা তৈরি করে? আনট্যাগ। এই আনট্যাগ প্রোফাইল তৈরি করার মাধ্যমে এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা করে, বেসিক্যালি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা করে এই আনট্যাগ। এই আনট্যাগ এই জিনিসটা করে ইকোসক বা সিডিপি এদের সাথে করে আর কি। এবং এই আনট্যাগের সাথে আরেকটা অর্গানাইজেশন আছে যেটার নাম আমরা হয়তো সবাই জানি না, সেই নামটা হলো কি
ডিইএসসি, কেউ কি ডিইএসসি এর মিনিংটা জানেন? ডিইএসসি টা হলো ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। হ্যাঁ, এগুলো সব লেখা আছে আমার স্লাইডে, তারপরে আমি চাচ্ছি যে আগে আপনাদের সাথে আলোচনা করে নিই যাতে আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয় আর কি। সোশ্যাল ওয়েলফেয়ার এটাকে বলে ডিএস। এই ডিএস এটা তৈরি করে কি, ডিএস এটা যে আপনি যদি ইয়া থেকে উত্তরায় যান, এলডিসি থেকে যদি আপনি উত্তরায় যান, তাহলে উত্তরায় গেলে আপনার হেল্প করবে যে আপনার কি কি ইম্প্যাক্ট করবে, ঠিক আছে, আপনার দেশের উপরে কি কি ইম্প্যাক্ট করবে। এই ইম্প্যাক্টের একটা অ্যাসেসমেন্ট করে হলো, হ্যাঁ, এই ইম্প্যাক্টের একটা অ্যাসেসমেন্ট করে হলো আপনার এই ডেসা, ঠিক আছে, ডেসা। এই ডেসা ইম্প্যাক্টের অ্যাসেসমেন্ট করার পরে তারপরে যে কাজটা হয় জাতিসংঘে, হ্যাঁ, এই দেশগুলোকে নিয়ে একটা কথাবার্তা হয় জাতিসংঘের মধ্যে, যে ডেসা তো করে দিল, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক এন্ড সোশ্যাল অ্যাফেয়ার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে দিয়েছে, এইবার জাতিসংঘে এটা নিয়ে একটা কথাবার্তা হয়, এবং জাতিসংঘের পরে যেটা যায় বিশ্ব ব্যাংকে, ওয়ার্ল্ড ব্যাংকে অ্যাটলাস পদ্ধতিতে, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক অ্যাটলাস পদ্ধতিতে এই পার ক্যাপিটা ইনকাম, ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম, এই পার ক্যাপিটা ইনকামটা হিসাব করা হয় একই পদ্ধতিতে, অ্যাটলাস পদ্ধতিতে পার ক্যাপিটা ইনকামটা হিসাব করা হয়। এই পার ক্যাপিটা ইনকামটা হিসাব করার পরে তারা বেসিক্যালি সিদ্ধান্ত নেয় যে আপনি এলডিসি তে থাকবেন, এলডিসি থেকে বের হবেন না এলডিসি বাইরে চলে যাবেন। তাহলে আমরা কতগুলো অর্গানাইজেশনের নাম শুনলাম, হ্যাঁ, একটা হলো কি, আমরা তো ইকোসক, এটার নাম আমরা সবাই জানি। ইকোসকের নামটা তো আমরা মোটামুটি সবাই জানি, এই নামটা আমি এই জন্য মানে স্পেশালি ইকোসকের নামটা আমি আর আনি নাই। ইকোসকের পরে আসলে সি, সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি, সিইপি। তারপরে আরো দুইটা অর্গানাইজেশনের নাম ঠিকানা, একটা হলো আনট্যাক, এরা হলো ভালনারেবিলিটি প্রোফাইল করে, এবং আরেকটা প্রতিষ্ঠান ছিল ডিপার্টমেন্ট অফ ইকোনমিক এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার, ডেসা, এরা হলো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে। এবং তারপরে আসে হলো ওয়ার্ল্ড ব্যাংক পার ক্যাপিটা ইনকামটা করে অ্যাটলাস মেথড, ঠিক আছে। তো এই সবগুলোর মাধ্যমে এলডিসির স্ট্রাকচারটা তৈরি হয়, যে ওই মানে যে অর্গানাইজেশনটা আছে সেটা কিরকম একটা অবস্থায় যাইতে হবে, এই কয়েকটা আপনার হলো জানার পরে। তো এটা হলো আপনার এলডিসি তে ঢোকার আর কি প্রসিডিউর, ঠিক আছে, এলডিসি তে ঢোকার প্রসিডিউর। তো আপনাকে যদি প্রথমে এলডিসি নিয়ে প্রশ্ন করে, আমি আপনাকে যে ইনফরমেশন গুলো দিলাম, কতগুলা দেশ আছে, কতগুলা দেশ উচ্চারণের পথে, বাংলাদেশের সাথে কতগুলা দেশ আছে, বাংলাদেশ চূড়ান্তভাবে কবে এখান থেকে বের হইতে পারবে, এই ইনফরমেশন গুলো সুন্দর করে আপনি লেখেন, তাই আপনি একটা সুন্দর ভূমিকা বানায় ফেলতে পারবেন। সুন্দর ভূমিকা বানানোর পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে 2024 সালের বাংলাদেশের যে মূল্যায়নটা আছে সেটা আমি এখানে একদম আপডেটেড ডাটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। বাংলাদেশের মাথাপিছু আয় 24 সাল অনুযায়ী $2684 এবং অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক হলো 21.9 এবং মানব উন্নয়ন সূচক হলো 77.75, একদম লেটেস্ট ডাটা, ঠিক আছে। আমি আজকে এটা লিখে দিচ্ছি স্লাইড বানানোর সময়, তো এইটাই আপনারা একদম বুঝতে পারবেন। এটা হলো বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন, ঠিক আছে, এবং ডেটটা তো আপনাদেরকে আমি বলে দিলাম, এটা হলো কারেন্ট সিচুয়েশন। এখন আমরা আসি যে আপনার এই যে এলডিসি থেকে বের হওয়ার জন্য, ওরা বেসিক্যালি তিনটা আপনার সূচক নিয়ে কথা বলে। তিনটা সূচক কারা কারা? তিনটা সূচক হলো, একটা হলো জিএনআই, ঠিক আছে, জিএনআই এটা হলো মাথাপিছু জাতীয় আয়। তো জিএনআই নিয়ে আমরা একদম আজকের ক্লাসে লাস্টে কথা বলবো, জিএনআই জিনিসটা এরা কি করে, বিগত 3 বছরের গড় মাথাপিছু আয় $1230 বা তার থেকে বেশি হওয়া লাগে। এখন কথা হলো এই জিনিসটা চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয় সেটা নিয়ে আমি কথা বলছি। তারপরে দেখেন হিউম্যান কি, এটা হলো হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, ঠিক আছে, তো মানব সম্পদ সূচক। এটাতে আবার কি কি আছে দেখেন, এখানে স্কোর 66 বা তার থেকে বেশি হইতে হবে। ওকে ফাইন, তো 66 বা বেশি হইতে হলে এইখানে কতগুলো জিনিস আছে, এগুলো আপনার মাথায় রাখতে হবে। একটা হলো অপুষ্টির শিকার, হ্যাঁ, অধিক মাতৃ মৃত্যু বা শিশু মৃত্যুর হার, শিশুর শিক্ষা সাক্ষরতার হার, স্বাস্থ্য, এই চারটা জিনিস কাউন্ট করে তারা এই হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স বা অ্যাক্সেসিবিলিটি ইন্ডেক্স এই জিনিসটা তারা করে, মানব সম্পদ সূচক। এবং তারপরে একটা আছে হলো অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক, এখানে 32 বা তার চেয়ে কম হইতে হয়, এবং এটা চারটা বিষয়ের উপর নির্ভরশীল। একটা হলো প্রাকৃতিক দুর্যোগ, আর একটা হলো বাণিজ্য অর্থনৈতিক, আর একটা হলো জনসংখ্যা পরিমাণ, আর একটা হলো বিশ্ববাজার থেকে আপনার দূরত্ব। এবার কথা হলো এইখানে যে স্কোর গুলো আছে, এই স্কোর গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন স্কোর লেখা আছে। তো লেটেস্ট ইনফরমেশন সুবাদে আমি হলো স্কোর গুলো যে এখানে যে স্কোর গুলো আছে সেগুলো এরকমই, বাট এই 30 এই স্কোরটা আগে কিন্তু 32 আছে না স্কোরটা, এই স্কোরটা আগে ছিল 36, আর এই স্কোর যেটা এখন এখানে 66 আছে এটা ছিল আগে 60 2018-তে, হ্যাঁ। আর এই মাথাপিছু আয় এটা ছিল 1080। তো সুন্দর করে আপনি বলবেন বা লিখবেন সেটা হলো যে ওয়ার্ল্ডে কিন্তু একটা ইনফ্লেশন হয়,
এভরি ওয়ার্ল্ডে, প্রত্যেকটা ওয়ার্ল্ডে একটা ইনফ্লেশন হয়, ইনফ্লেশন। হ্যাঁ, এই ইনফ্লেশনের জন্য আপনার যে ঘটনাটা ঘটে সেটা হলো এই যে মাথাপিছু আয় বা ইন্ডেক্স গুলো বলেন, ইন্ডেক্সের মানগুলা চেঞ্জ হয়। এবং বাংলাদেশ কত সালে কি অবস্থায় ছিল ডাটাগুলো দেখেন, আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। 2018 কি ছিল, 2021 কি ছিল, হ্যাঁ ডাটাগুলো আমি দিয়েছি। এবং 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশ ফাইনালি এখান থেকে বের হবে। তো এই বাংলাদেশের অর্জন তখন কত কত কম ছিল, এটা আপনার সব মনে রাখতে হবে না, আপনার কাছাকাছি কিছু একটা দিয়ে দিলেই হবে। আর মানদণ্ডটা এই যেখানে দেওয়া আছে মানদণ্ডটা, আর আগে কত ছিল সেটা তো আপনাদেরকে আমি লিখিয়ে দিলাম। এবং কেন চেঞ্জ হয় সেটা স্পেসিফিক ভাবে বলবেন যে চেঞ্জ হয় যে ওয়ার্ল্ডে যে ইনফ্লেশন হয়, প্রত্যেকটা বিশ্বে একটা ইনফ্লেশন থাকে, ইনফ্লেশনের জন্য এই ভ্যালু বা স্কোর গুলো আপনি যেটাই বলেন এটা হলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা মোটামুটি দেখলাম যে এলডিসি থেকে উত্তরণের শর্ত কি কি এবং এলডিসি তে ঢোকার মানে প্রসিডিউরটা কি, এবং এগুলা ইন্ডেক্স গুলা কার কার উপরে নির্ভরশীল। এইবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো যে এলডিসি থেকে বের হওয়ার সিস্টেম, আমরা ঢোকার সিস্টেমটা দেখছিলাম, এবার দেখবো আমরা বের হওয়ার সিস্টেম থেকে। বের হওয়ার যে সিস্টেমটা সেটা আপনি খুব সুন্দর করে ছক আকারে এগুলো পরীক্ষায় দিবেন। সেটা হলো প্রথমে আমরা লিখি ইকোসক। হ্যাঁ, ইকোসক যে কাজটা করে আপনারা ঢোকাইছে, ঠিক একই সাথে ইকোসকের যে সিডিপি আছে, সেটা ফর ডেভেলপমেন্ট পলিসি, তারা তিনটা সূচক, এই যে তিনটা সূচক আছে, তিনটা সূচক হলো ইনকাম, একটা হলো আপনার এইচ সরি হিউম্যান ইন্ডেক্স, আর একটা হলো ভালনারেবিলিটি ইন্ডেক্স, ঠিক আছে, আর একটা হলো ইভিআই, ঠিক আছে। এই কয়েকটা যে তিনটা টার্ম আছে, এই তিনটা টার্ম উপর পরপর 3 বছর ওরা যে মানদণ্ডটা দিবে, এবং মানদণ্ডটা কেন চেঞ্জ হবে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখতেছি যে ইনফ্লেশনের জন্য এই ভ্যালুগুলো চেঞ্জ হয়। তো এই তিনটা যে ভ্যালু দিবে পরপর 3 বছর সাকসেসিভ ইয়ারে আপনার এটা উত্তরায় যাইতে হবে। উত্তরায়ণের পরে ইকোসকের পরে আপনি তারপরে যাবেন হলো এই যে ইউএনসিটিএডি আনট্যাক, এবং এই আনট্যাকটার পরে আপনি যাবেন, এই আনট্যাক কি করবে, ভালনারেবিলিটি প্রোফাইল তৈরি করবে। ভালনারেবিলিটি প্রোফাইলের পরে তারা আবার দেখবে ডেসা, ডেসাকে তারা বলবে তার ইম্প্যাক্ট কি হবে এখান থেকে বের হবে। সেই ইম্প্যাক্টটা তারা দেখার পরে ফাইনালি জাতিসংঘে তারা হলো একটা সুপারিশ দিবে, এবং জাতিসংঘের সাধারণ পরিষদ, আমি আবার বলতেছি জেনারেল অ্যাসেম্বলি, এই জেনারেল অ্যাসেম্বলি থেকে ফাইনালি আবার সেই ইকোসক আপনাকে বলবে যে আপনি এই সময় এলডিসি থেকে বের হওয়ার জন্য সম্পূর্ণ। কথা কি ক্লিয়ার? এলডিসি নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? আমি যা বলে দিচ্ছি এটা রচনা লিখতে পারবেন, এটা দিয়ে প্রশ্নের উত্তর লিখতে পারবেন, যা যা ইচ্ছা সব লিখতে পারবেন। ইনফরমেশন তো আমি লিখেই দিচ্ছি সব, কারণ চিন্তা করলাম যে এটা আপনাদেরকে আরেকটু ভালোভাবে আপনাদের সাথে এগুলো কথা বলি। আর একদম ভাইবার সহ আমি যা যা ইনফরমেশন দরকার আমি একদম পুরো ক্লিয়ার করে দিছি। হ্যাঁ, একদম ক্লিয়ার করে দিচ্ছি। এখন এই পরীক্ষায় প্রশ্ন আসলে কি লিখবেন, দেখেন এই একটা পরীক্ষায় যদি এরকম কোশ্চিন আসে তাহলে অবশ্যই আপনার একটা সুন্দর উক্তি দিতে হবে। দেখেন আমি বঙ্গবন্ধুর সুন্দর একটা উক্তি দিচ্ছি যে আমাদের গ্যাস আছে, চা আছে, ফরেস্ট আছে, মাছ আছে, লাইভ স্টক আছে, আমরা ডেভেলপমেন্ট করতে পারলে একদিন এই দিন থাকবেন। 26শে মার্চ 1975 সালে বঙ্গবন্ধু এটা বলছিলাম। অবশ্যই দিবেন। দেওয়ার পরে এটা আমি একটু পরে পড়াচ্ছি, মিডিল ইনকাম ইন্টেলেকচুয়াল। তারপরে দেখেন এই যে মানে কোন কোন দেশ তালিকায় আছে, কারা কারা বের হয়েছে সেই দেশগুলোর তালিকা দিয়ে রাখছি। তারপরে তিনটা সূচকের কথা তো আমি আপনাদের বলেই দিলাম। হ্যাঁ, তিনটা সূচকের কথা বলেছেন বাংলাদেশের বর্তমান অবস্থা। তারপরে এই যে নিম্ন আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, মানে ইনকামের যে হালনাগাদ, কবে নাগাদ যে জিনিসগুলো হালনাগাদ হচ্ছে সেগুলো বলে দিলাম। তারপরে দেখেন এখানে ফাইনালি আমি বলে দিচ্ছি জাতিসংঘের সিডিপি থেকে কবে আপনার হলো দেওয়া হয়েছে এবং 26শে চূড়ান্ত ভাবে বের হবে। আর ট্রিপস এগুলোর মধ্যে আমি পরে আসতেছি, আমি এগুলো ডিটেলস আরো পড়াবো। তারপরে দেখেন বাংলাদেশ যে এলডিসি থেকে বের হলো, হ্যাঁ, এই এলডিসি থেকে বের হওয়া সাম্প্রতিক উন্নয়ন ইতিহাসের একটি অন্যতম ঘটনা। বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়া, এখন এলডিসি থেকে বের হলে কি হবে আর ঢুকলে লাভ কি, এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা তো এই কথা দেখলাম আর কি। এবার আমরা একটু দেখি এখান থেকে বের হলে কি হবে, উত্তরণের ফলে লাভ। তাহলে দেখেন এলডিসি থেকে যদি আমরা বের হই তাহলে দেখেন অবশ্যই আমাদের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে জনগণের। ঠিক আছে, আত্মমর্যাদা আত্মবিশ্বাস বেড়ে যাবে। উত্তরণের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, যা বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই আনতে ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে সহায়ক ভূমিকা রাখবে। তাহলে দেখেন এলডিসি থেকে বের হলে আপনার কি কি সুবিধা, আপনি এফডিআই পাইতেছেন। এফডিআই ব্যাপারটা তো বুঝেন, বলেন তো এফডিআই ফুল মিনিংস কি? এফডিআই ফুল মিনিং কি বলেন? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, ফরেন ডিরেক্ট ডাইরেক্টর ইনভেস্টমেন্ট কি লিখছে এই ভাই, আপনি কি লিখছেন? আচ্ছা,
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আচ্ছা, এই এফডিআই টা বাদে, তাহলে এফডিআই নিয়ে আমি আর কথা না বলি, ঠিক আছে। আন্তর্জাতিক বাণিজ্য প্রসার ঘটবে, ওকে, ভেরি গুড। এবং উত্তরণ পরবর্তী ক্রেডিট রেটিং, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ক্রেডিট রেটিং ব্যাপারটা কি? ক্রেডিট রেটিং, ক্রেডিট রেটিংটা হলো, ক্রেডিট মানে বলেন তো যারা সায়েন্সের, মানে সায়েন্সের না, কমার্স বা আর্টসের আছেন, ক্রেডিট মানে কি? ঋণ নেওয়া না ঋণ দেওয়া? বলেন তো, ঋণ নেওয়া না ঋণ দেওয়া? বলেন তো কি ক্রেডিট মানে? বলেন তো ক্রেডিট মানে ঋণ দেওয়া না ঋণ নেওয়া? বলেন তো কি? সবাই চুপচাপ বসে আছে যে ভাই, ঋণ দেওয়া। যারা কমার্সের আছে, ঋণ দেওয়া। বলেন না ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড মানে কি? আপনি কারো কাছে ঋণগ্রস্ত হয়ে গেছেন, তো আমরা যখন বিভিন্ন লোকের থেকে ঋণ নিব, এই ঋণের প্রোফাইলটাকে বলে ক্রেডিট রেটিং। এই ক্রেডিট রেটিংটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। এগুলো পয়েন্ট আকারে একদম মাথায় রাখবেন যে এলডিসি থেকে বের হলে আমাদের ক্রেডিট রেটিং বাড়বে। তারপরে বন্ড ইস্যু করে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সংগ্রহ করা যাবে, দেখছেন? মানে আমাদের উপর মানুষের ভরসা আছে, তুমি ঠিক আছে অল্প হারে নাও, তুমি বড় লোক ঋণ দেয়, এরকম ঋণ দিবে। তারপরে কি হবে? স্বল্প উন্নত দেশ হিসাবে প্রাপ্ত সুবিধার অবর্তমানে রপ্তানি বহুমুখীকরণের এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হবে, যার ফলে নতুন বাজার সৃষ্টি হবে। মানে আমাদের তো তখন অনেক রপ্তানি করতে হবে, ফলে আমরা কি করবো? আমরা শুধু এই যে গার্মেন্টস এর শিল্পের উপর নির্ভর করবো না, আমরা বিভিন্ন রকম লাইট ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন রকম পণ্য, এগুলো রপ্তানি শুরু করবো, গার্মেন্টস আর অন্যান্য। এই সুবিধাটা আমাদের বাড়বে আমরা যখন কি করবো? এলডিসি থেকে বের হয়ে আসবো, ঠিক আছে ভাইয়া? কথা বলা যায়? এলডিসি থেকে যখন আমরা বের হবো, তখন আমরা এই ধরনের সুবিধার মধ্যেও পড়বো আর কি। হ্যাঁ, উত্তরণ মানে পরবর্তী স্বল্পোন্নত দেশের রপ্তানি বহুমুখীকরণ, এই জিনিসগুলোর মধ্যে পড়বো। তাহলে আমি মোদ্দা কথা কি কি বললাম দেখেন, আমাদের সেলফ রেসপেক্ট বাড়বে, এফডিআই আন্তর্জাতিক বাণিজ্য, এই দুইটা বাড়বে, ক্রেডিট রেটিং বৃদ্ধি পাবে। ক্রেডিট রেটিং কি বলে দিয়েছি? বন্ড ইস্যুর মাধ্যমে আমরা কি করতে পারবো? ঋণ নিতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ। ক্লিয়ার? এলডিসি থেকে বের হলে কি কি লাভ? আচ্ছা, তো ভাই এটা কি একদম ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের লাভ কি কি এলডিসি থেকে বের হইলে? আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার বুঝেন, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। চ্যালেঞ্জ কি কি? তাহলে দেখেন, টিএফ একটু মনে রাখবেন, টিএফ কিউএফ, ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস হারাবো আমরা। আমরা এখন বিভিন্ন জায়গায় বলি যে আমরা গরিব মানুষ, আমাদের থেকে জিনিসপত্র নাও, টাকা পয়সা দিতে পারবো না, ঠিক আছে। আবার কি কোটা হলো জিনিসটা কি? কোটা, ডিউটি, এই জিনিসগুলো কি ক্লিয়ার বোঝেন? এটা হলো ইয়ার ভিতরে আছে, ওই ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট মানে একটা চ্যাপ্টার আছে আপনার, হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ওইখানে এগুলো পড়ানোর কথা পড়াইছে, ডিউটি, কোটা। আচ্ছা, আমি না পড়াইলে আমারে বলতে হবে যে ভাই ডিউটি কি কোটা কি বুঝতেছি না, বলেন আর কি। আর যদি বলেন যে বুঝি পড়ছি, তাইলে বাদ আর কি। আপনি যদি রেসপন্স না করেন, তাহলে আমি কিভাবে পড়াবো? আচ্ছা, আমরা যদি বলেন যে ভাই বুঝি না, বুঝাই দেন, বুঝাই দিব আর কি। আর যদি বলেন যে না ভাই মানে লাগবে না, তাহলে আর কি হ্যাঁ ঠিক আছে, বুঝি না বলেন, তা বলবেন যে ভাই ডিউটি করে। ডিউটি হলো কি? আমি এক দেশ থেকে আরেক দেশে মানে একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছি, তাহলে এক দেশ থেকে আরেক দেশে যদি আমি একটা প্রোডাক্ট নিয়ে যাই, তাহলে ওই দেশের সরকার ওটার উপর একটা ট্যাক্স ধরবে না, ওইটা হলো ডিউটি, আইনি শেষ। আর কোটা হলো কি? ধরেন আমি একটা দেশে, ধরেন আমি একটা পণ্য নিয়ে যাবো, ধরেন আমি একটা দেশে গেঞ্জি নিয়ে যাই, ওরা বললো যে ঠিক আছে তুমি গেঞ্জি আনবা, কিন্তু 20টার বেশি গেঞ্জি আনতে পারবা না, এটা হলো একটা কোটা নির্ধারণ করে দিয়েছে আমাদের, এটাকে বলা হয় কোটা। এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা আমরা পেয়ে, এগুলো আমরা পাবো না। তারপরে রপ্তানিতে আমরা অনেক ভর্তুকি পাই, ঠিক আছে। ভর্তুকি পাই মানে কি? গভর্নমেন্ট দেখা গেলো আমরা রপ্তানি করলে আমাদের বলে ঠিক আছে তুমি 100 টাকা রপ্তানি করছো, আমি তোমাকে 20 টাকা দিব, সেটা আমরা পাবো না। তাহলে এই ডিউটি ফ্রি, কোটা ফ্রি 72% রপ্তানি, এটা আমি হারাবো, সাথে রপ্তানি ভর্তুকি আমি হারাবো। তারপরে ট্রিপস নামে একটা জিনিস আছে, ট্রিপস এর নাম শুনছেন তো অবশ্যই সবাই, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ঠিক আছে, এরকম ট্রিপস। এই ট্রিপস এর মাধ্যমে হয় কি? আমরা অন্যান্য দেশের বিভিন্ন পেটেন্ট ব্যবহার করি বিনামূল্যে। ধরেন ওরা একটা ওষুধ বানাইছে, আমরা টেকনোলজিটা শিখে এসে বাংলাদেশে নিজেদের মতো ওষুধ বানাই বিক্রি করে রাখছে, বললাম, কিন্তু এটা আর পারবো না, ঠিক আছে। তাহলে এতগুলা সুবিধা যদি চলে যায়, আবার এই জিএসপিটা আগে গেছে, ঠিক আছে, তো এই ধরনের সুবিধা যদি চলে যায়, তাহলে আমরা কি? আমরা প্রচুর পরিমাণে রপ্তানি করা আমার কমে আসবে। রপ্তানি যদি কমে, তাহলে আমরা একটা বড় ধরনের ধাক্কা খাবো। সেই ধাক্কার পরিমাণটা কত? $7.38 বিলিয়ন মতো আমাদের কমে আসবে। এটা কারসোর্স সিপিডি তথ্য মতো এর পরিমাণ কমে আসবে। তাহলে কিন্তু আমার অনেক চ্যালেঞ্জ আছে, ঠিক আছে। চ্যালেঞ্জ গুলো কি? ডিএফ কিউএফ হারাবো, রপ্তানি ভর্তুকি সুবিধা হারাবো, ট্রিপস হারাবো, সাথে হারাবো কি? $7.4 বিলিয়ন মতো রপ্তানি হারাবো। কথা ক্লিয়ার? তাহলে এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলার জন্য আমার এখন কি কি করতে হবে? আমার এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলার জন্য আমার কি কি মেজার নিতে হবে? দেখেন কি কি মেজার নিতে হবে, তাহলে আমি তো এখান থেকে বের হবো। তাহলে চ্যালেঞ্জ নেওয়ার জন্য কি করতে হবে? দেখেন, উত্তরণের পর 12 বছর পর্যন্ত এই ডাব্লিউটিও আমাদের যে ট্রিপস,
বা ট্রিমস এই টাইপের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আরো দিয়ে থাকে। ঠিক আছে, তুমি উত্তরাইছো, আরো 12 বছর তোমাকে দিলাম সুবিধাগুলো, যাতে তুমি পার্মানেন্টলি উত্তরাইতে পারো। ঠিক আছে, সেখান থেকে তুমি বের হইতে পারো। এই অবস্থা জাতিসংঘ আমাদের করে দিবে। তো ওই অবস্থায় যেতে পারবো। উত্তরণের পর ইইউ এর দেশের সাথে জিএসপি সুবিধা নেওয়ার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করছি আমরা। তাহলে ইইউ এর দেশের সাথে যে জিএসপি প্লাস নামে আমরা একটা সুবিধা করবো। জিএসপি প্লাস কি, আমি এর জিএসপি প্লাস আরেকদিন পড়াবো। জিএসপি প্লাস কি, এখানে জিএসপি প্লাস নাই, নেক্সট দিন পড়াবো। তো জিএসপি সুবিধাটা এরকম যে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স। এখানে আপনি কি পাবেন, এখানে যে আপনি আরেক দেশে নিয়ে গেলেন ডিএফ কিউএফ, আপনাকে আমি বললাম ডিএফ কিউএফ। এখন বলেন তো ডিএফ কিউএফ মানে কি, আমি একটু আগে বলছি, বলেন তো ডিএফ কিউএফ মানে কি? চুপ করে ডিউটি ফ্রি কোটা ফ্রি। কিছুই শুনি না, কি বলেন? ডিউটি ফ্রি কোটা ফ্রি। এই ডিউটি ফ্রি কোটা ফ্রি প্রসিডিউরের মধ্যে আমরা ঢুকতে পারবো। এবার আমরা আসি এই জিনিসটার জন্য আমরা ট্রাই করতেছি ডিউটি ফ্রি ডিএফ কিউএফ, এটি জিএসপি প্লাসের সুবিধা। আচ্ছা, জিএসপি প্লাস নামে আলাদা ক্লাসে বলবো। তারপরে বৈদেশিক সরাসরি বিনিয়োগ এফডিআই বাড়ানোর জন্য ওয়ান স্টেপ সার্ভিস। ঠিক আছে, ওয়ান স্টপ সার্ভিস। এখন বলেন ওয়ান স্টপ সার্ভিস কি? ওএসএস, ওয়ান স্টপ সার্ভিস, এই জিনিসটা কি বলেন তো? ওয়ান স্টপ সার্ভিস জিনিসটা কেউ বলছেন? ওয়ান স্টপ সার্ভিস না বুঝলে আমি বুঝাই দিচ্ছি, বলবেন যে ভাই বুঝি না আর কি। ওয়ান স্টপ সার্ভিস, এফডিআই বানানো, এফডিআই লাগবে, এফডিআই বানানোর জন্য ওয়ান স্টপ সার্ভিস দেখো। ওয়ান স্টপ সার্ভিস কি? আচ্ছা, ওয়ান স্টপ সার্ভিস যে জিনিসটা এরকম, ধরেন আপনাকে, ধরেন আমি বলছি যে ভাইয়া আপনি হলো দেশের, ধরেন আপনি দেশের বাইরে যাবেন, দেশের বাইরে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে বলেন তো? প্রথম থেকে বলেন, দেশের বাইরে গেলে আপনার কি কি করতে হবে? আপনি দেশের বাইরে যাবেন, দেশের বাইরে যাওয়ার জন্য আপনি কি কি দরকার? পাসপোর্ট, ভিসা। আচ্ছা, পাসপোর্ট করার জন্য কি কাগজপত্র লাগে? দেখেন, পাসপোর্ট করার জন্য আপনার প্রথমে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, পাসপোর্টের অ্যাপ্লাই করার জন্য আপনার কি, আপনার ছবি তোলা লাগবে, আপনার হলো কি দরকার, ওই নাগরিকত্ব কাগজ দরকার, আপনার চেয়ারম্যানের থেকে সিগনেচার নেবেন, এনআইডি, অনেকগুলো কাগজ। না থাকলে এই অনেকগুলো অফিসে যাইতে হবে। কিন্তু আমরা যদি এরকম একটা সিস্টেম করি যে পাসপোর্ট অফিসের মধ্যে এনআইডি কার্ডের ব্যবস্থা আছে, ছবি তোলার ব্যবস্থা আছে, তারপরে আপনার চেয়ারম্যানের কাগজ পাওয়ার ব্যবস্থা আছে, সব সুবিধা আপনি পাসপোর্ট অফিসে পাচ্ছেন। এই যে প্রত্যেকটা সুবিধা, মানে একটা বাইরের একটা লোক ইনভেস্টর এখানে ইনভেস্ট করবে, তাহলে অনেক জায়গা থেকে অনেক কাগজপত্র আলাদা আলাদা অফিসে যাইতে হয় না। ওগুলো না করে যদি এরকম হয় যে একটা জায়গা আছে ওইখানে সব কাগজ পাওয়া যায়, এই জিনিসটাকে বলা হয় ওয়ান স্টপ সার্ভিস, ওএসএস। মনে থাকবে, ভুলে যাবেন। ওয়ান স্টপ সার্ভিস জিনিসটা কি? এক জায়গায় সব। ঠিক আছে, ওয়ান স্টপ সার্ভিস মানে হলো এক জায়গায় সব। এই যে সুন্দর লিখছে, এক জায়গায় সব। ঠিক আছে, এক জায়গায় সব, ওয়ান স্টপ সার্ভিস মানে এক জায়গায় সব। তো এই যে এক জায়গায় সব, এই সিস্টেমটা, এই সিস্টেমটার জন্য আমাদের দরকার হলো ওই কি বলে, এফডিআই এর জন্য আমরা ওয়ান স্টপ সার্ভিসটা চালু করবো। তারপর আমরা করবো কি, বিভিন্ন দেশের সাথে আমরা সেপা, ঠিক আছে, সেপা চুক্তি করছি, হ্যাঁ, পিটিএ, এই চুক্তিগুলো করা আছে বিভিন্ন দেশের সাথে। ঠিক আছে, একটা হলো সেপা মুক্তি বাণিজ্য চুক্তি, একটা হলো প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, আর একটা হলো কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেপা। এই চুক্তিগুলো করতেছি যে যেহেতু আমি ডাইরেক্টলি কারো থেকে সুবিধা পাবো না, সো আমার বিভিন্ন দেশের সাথে বাইল্যাটারাল সম্পর্ক করতে হবে। তো এই বাইল্যাটারাল জিনিসগুলো আমরা করছি সেপা আর ওয়ান স্টপ সার্ভিস। এবং এলডিসি থেকে গ্রাজুয়েশনের পরে এই যে প্রিফারেন্সিয়াল মার্কেট ও ট্রেড এগ্রিমেন্ট, বিভিন্ন দেশের সাথে প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস, মানে একটা দেশে একটা বাজার আছে, ওই বাজারে যদি আমি ঢুকতে পারি, তারা যদি ইজিলি ঢুকতে দেয়, এরকম এগ্রিমেন্ট, আবার কি ট্রেড এগ্রিমেন্ট করে রাখতে হবে। ঠিক আছে, এবং এই ট্রেড এগ্রিমেন্ট করার সাথে সাথে দেখেন বাংলাদেশ কি করছে, বাংলাদেশ সম্ভাবনাময় 13টি দেশের সাথে, শ্রীলঙ্কা, ভারত, জাপান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এদের সাথে, এবং দক্ষিণ আফ্রিকার মার্কোসার, এর নাম আমরা পিলিতে শুনছি না, দক্ষিণ আফ্রিকার একটা বাণিজ্যিক ব্লক মার্কোসার, এর সাথে যে পিটিএ, এফটিএ, সেপা, এগুলো করার জন্য বাংলাদেশ কি অলরেডি কাজ করতেছে, এগুলো করতে হবে। সাথে আপনি কি করবেন, সাথে করবেন যে বিভিন্ন দেশের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি, রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট, আরটিএ, রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট পলিসি গাইডলাইনের প্রাথমিক খসড়া কি আমরা অলরেডি প্রণয়ন করে ফেলছি। তাহলে কি আমরা এইখান থেকে বের হয়ে যাওয়ার জন্য যে যে মেজার নেওয়া দরকার, যে ডিএফ, এফকিউ কোটা, জিএসপি প্লাস, তারপরে 12 বছর পর্যন্ত যাতে এই ডাব্লিউটিও এই জিনিসটা আমরা হলো রক্ষা করতে পারি। তারপরে কি দেখেন, এফডিআই সরাসরি বিনিয়োগ, হ্যাঁ, করার মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস, ওএসএস, এই যে এই সুবিধাটা আমরা পাই। তারপর আমরা সেপা, পিটিএ, এই সেপা পিটিএ করব বিভিন্ন দেশের সাথে। তারপর প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস এবং ট্রেড এগ্রিমেন্ট, এরকম একটা জায়গায় যাতে আমরা যেতে পারি, সেই অবস্থাটা করা। তারপরে দেখেন এর সাথে বাণিজ্য সম্ভাবনাময় 13টা দেশের সাথে অলরেডি আমরা বিভিন্ন চুক্তিতে গেছি, এবং আরটিএ আমরা করার ট্রাই করছি। আরটিএ মানে হলো কি, রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট। পরীক্ষায় ফুল ফর্ম উল্লেখ করা ম্যান্ডেটরি, একদমই না, আপনার যেটা ইচ্ছা লিখবেন সেটাই লিখবেন।
ঠিক আছে, যেটা ইচ্ছা সেটাই লিখবেন। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখলাম আমাদের মেজার কি কি নেওয়া উচিত, আমাদের কি কি বিপদ হবে এবং কি কি সুবিধা হবে। সাথে একটা টার্ম আমি আপনাদেরকে বলছিলাম যে এটা আমি আপনাদেরকে সবাইকে বলছি যে এটা ভালো হবে, মিডিল ইনকাম ইন্টেলেকচুয়াল। ঠিক আছে, মিডিল ইনকাম ইন্টেলেকচুয়াল এইটা, এই জিনিসটা হলো এরকম। দেখেন, মধ্যম আয়ের ফাঁদ বলতে দেখা যায় যে নিম্ন আয় থেকে যত তাড়াতাড়ি নিম্ন মধ্যম আয়ে পৌঁছানো যায়। যেমন ধরেন, নিম্ন আয় থেকে মাথা পিছু আয়ের সক্ষমতা তত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব হয় না। মানে আমার ইনকাম কম, আমি ইনকাম থেকে ধরেন ডাইরেক্ট অনেক ইনকামে প্রথমে যাইতে হবে, খালি বের হলে তো হবে না। এর প্রথম কারণ হলো কি, যে দেখা যায় যে আমি যখন এলডিসি থেকে বের হবো, বের হওয়ার পরে আমি একদিনেই তো অনেক টাকা ইনকাম করতে পারবো। ধরেন আমি বললাম যে ঠিক আছে আপনার কাছে 100 টাকা আছে, তো আপনার কাছে যেদিন 101 টাকা হবে দিন থেকে আপনার বড় লোক। কিন্তু যারা বড় লোক তাদের দেখা যায় 400-500 টাকা আছে, তাহলে কি আপনার একদিনে 400-500 টাকা ইনকাম করতে পারবেন? পারবেন না। হ্যাঁ, তো দেখা যায় কি এই জন্য যে বিভিন্ন দেশে এলডিসি থেকে বের হতে গেলে মধ্যম আয়ের খাত, মিডিল ইনকাম ইন্টেলেকচুয়াল ট্যাপের মধ্যে পড়বে। তাদের কি কি প্রবলেম হয় এই ট্যাপে পড়লে? প্রবলেম হয় হলো এলডিসি থেকে বের হতে গেলে যে প্রবলেম গুলো হয় সেই প্রবলেম গুলো তাদের হয়। তো দেখা যায় কি অনেক দেশি এলডিসি থেকে বের হয়ে আবার এলডিসি তে ঢুকে। ঠিক আছে, এলডিসি থেকে বের হয়েছে ঠিক হয়, আবার গরিবানা হলে আবার এলডিসি ঢোকা লাগে। কারণ কি, তারা যেভাবে আগাইতে চাইছিল সেভাবে আগাইতে পারেনি। কথা বুঝতে পারছেন? ভারত, আমি বলে দিচ্ছি একটু মনে রাখেন, ভারত 13 বছর ধরে এই মিডিল ইনকাম ইন্টেলেকচুয়াল ট্যাপে আটকে আছে, ভিয়েতনাম আটকে আছে, ফিলিপাইন আটকে আছে, এবং মজার ব্যাপার হলো ব্রাজিল আর্জেন্টিনা 33 বছর ধরে এই আপনার হলো মিডিল ইনকাম ইন্টেলেকচুয়াল ট্যাপে আটকে আছে, 33 বছর। কারণ তারা এই যে আপনার এলডিসি থেকে উত্তরণের পরে যে সমস্যাগুলোর সম্মুখীন হবে সেগুলো তারা সলভ করতে পারেনি। ঠিক আছে, এবং অনেক দেশ আবার সফলতার সাথে উঠে গেছে। সফলতার সাথে কারা কারা উঠে গেছে জানেন? সফলতার সাথে উঠে গেছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর সফলতার সাথে আটকে গেছে। বাট ইভেন মালয়েশিয়াও 28 বছর ধরে এই মিডিল ইনকাম ইন্টেলেকচুয়াল ট্র্যাপে আটকে আছে। কারণ কি, তারা টেকনোলজিক্যালি ডেভেলপ করতে পারেনি। তারা একটা মোবাইল বানাইতে গেলে এই আমেরিকার কাছ থেকে টেকনোলজি ধার করে নিয়ে এসে বানায়। কথা কি বুঝতে পারছেন? মিডিল ইনকাম ইন্টেলেকচুয়াল ট্র্যাপ কি? আচ্ছা, এরপরে যদি এলডিসি নিয়ে কারো সমস্যা থাকে তারা মারা উচিত। যে ক্লাস প্রথম থেকে কোশ্চেন সে বুঝতে পারছেন, আমি একদম এলডিসি 9 নক্ষত্র পড়ে গেছি। অনেক কিছু লিখতে পারবেন, আমি যা যা বলছি এটা যদি মনে রাখতে পারেন অনেক কিছু লিখতে পারবেন। বাংলাদেশ মাস্টার এগুলো খাতায় লিখেন না, ট্যাপে তো পড়ছি অলরেডি। টু দা পয়েন্ট, আমরা প্রয়োজনের বাইরে একটা অতিরিক্ত কথা বলিনি, বুঝছি? ফালতু কথা একটা বললেন, প্রয়োজনের বাইরে একটা অতিরিক্ত কথা বলবেন। আপনাদের টাইম অনেক ভ্যালুয়েবল, পরীক্ষা দেবেন সামনে। এই ইকোনমিক্স এর ট্র্যাক থেকে বের করে ফেলবেন ইনশাআল্লাহ। ইকোনমিক্স নিয়ে কোনো ঝামেলা হবে না, সব কমন করবেন। ইকোনমিক্স থেকে যদি প্রশ্ন হয় 20 মার্ক, 20 মার্ক কমন করবেন ইনশাআল্লাহ। বা এলডিসি থেকে আর মানে হওয়ার মতো কোনো প্রশ্ন আমি চোখে পড়ে নাই, পড়লে আমি মানে সলভ করে দিতাম। এলডিসি থেকে হওয়ার মতো তো মেগা প্রজেক্ট সংক্ষেপে আলোচনা করুন। মেগা প্রজেক্ট, এখন আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, মেগা প্রজেক্ট এই জিনিসটা করতে গেলে যে জিনিসটা আপনার মাথায় দরকার সেটা হলো মেগা প্রজেক্ট ও ফাস্ট ট্র্যাক প্রজেক্টের পার্থক্য। মেগা প্রজেক্ট ও ফাস্ট ট্র্যাক প্রজেক্টের পার্থক্য। এখন আপনি আমাদের বলবেন যে মেগা প্রজেক্ট আর ফাস্ট ট্র্যাক প্রজেক্ট বলেন। যে বলতে পারবে তারে চকলেট খাওয়াবো। সত্যি এলডিসি, এই যে আমি যেগুলো কথা বলছি এগুলো সব লিখবেন, লিখে আপনার যেটা মনে হয় সেটা বলে দিবেন। আমি আর মতামত দিই কেমনে দিব। আমি এখন যে প্রশ্ন করছি সেই প্রশ্ন মেগা প্রজেক্ট এন্ড ফাস্ট ট্র্যাক প্রজেক্ট। না না, একটু চেষ্টা করেন নাকি মেগা প্রজেক্ট ফাস্ট ট্র্যাক প্রজেক্ট। তাহলে আমি একটু বলি, আপনি একটু নোট ডাউন, ঠিক আছে? আচ্ছা, আরে একটা বড় প্রজেক্ট, দুটো প্রজেক্ট, এটা কেমন হইলো? আপনার নাম হলো শান্তনু দে, তাই আমি বললাম দে আবার শান্তনু, দুটোই তো আপনার নাম। এটা হলো না। তো আমি আপনাদের দেখা দিচ্ছি, আপনি এইভাবে করেন তাহলে ঠিক আছে। মেগা প্রজেক্ট আর ফাস্ট প্রজেক্ট দুই পাশে লিখে দিই। ওকে, একটা হলো সরকারের কর্তৃক নির্দিষ্ট করা থাকে মেগা প্রকল্প, এগুলো সরকার বলে দেয় মেগা প্রকল্প, মানে যেগুলো হলো অনেক টাকার প্রকল্প, মেগা প্রকল্প। সরকার একনেকে কিভাবে প্রকল্পগুলো পাস করে এগুলো নেক্সট ক্লাসে করা। একনেকে কিভাবে প্রকল্প, একটা হলো মেগা প্রকল্প। আর মেগা প্রকল্পের মাঝে ধরেন স্টার্ট একটা প্রজেক্ট আছে, যেরকম ধরেন মেগা প্রকল্পের মাঝে আমি বললাম পদ্মা সেতু, একসাথে দেশে অনেকগুলো মেগা প্রজেক্ট চলতেছে, এর মধ্যে ধরেন আমি বললাম পদ্মা সেতু খুবই দ্রুত বাস্তবায়ন করতে হবে, দ্রুত বাস্তবায়ন করতে, ঠিক আছে? আমি বললাম খুবই দ্রুত বাস্তবায়ন করতে হবে।
তো এই মেগা প্রজেক্টর গুলোর মধ্যে যদি আমি বলি পদ্মা সেতু খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে, তাহলে এই পদ্মা সেতুটা হলো ফার্স্ট ট্র্যাক মেগা প্রজেক্ট। মানে প্রত্যেকটা ফার্স্ট ট্র্যাক প্রজেক্টে একটা মেগা প্রজেক্ট, বাট ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট হলো মেগা প্রজেক্টের মধ্যে ওই প্রজেক্ট যে প্রজেক্টটা কুইকলি শেষ করতে হবে অনেকগুলো প্রজেক্টের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবার আমার প্রশ্ন হলো মেগা প্রজেক্ট কাকে বলেন? মেগা প্রজেক্ট, মেগা প্রজেক্ট হলো ফার্স্ট কন্ডিশন মেগা প্রজেক্টের 1 নাম্বার। ঠিক আছে, আচ্ছা বৃহৎ আকার, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা বৃহৎ বিনিয়োগ, আমি সবগুলো লিখে দিচ্ছি। বিনিয়োগ একদম ঠাডা মুখস্থ করে ফেলেন। বৃহৎ বিনিয়োগ, সময় সাপেক্ষ, ঠিক আছে, আচ্ছা এটা আবার কি সময় সাপেক্ষ, তারপরে হলো কি সময় সাপেক্ষ নির্মাণ, অর্থনীতি পরিবেশ, অর্থনীতি পরিবেশ ও সমাজের উপরে লং ইম্প্যাক্ট। তাহলে কি লিখতে পারবেন না পরীক্ষার খাতায়? বৃহৎ আকার, বৃহৎ বিনিয়োগ, সময় সাপেক্ষ নির্মাণ এবং অর্থনীতি পরিবেশ ও সমাজের উপরে যার দীর্ঘস্থায়ী প্রভাব আছে সেগুলো হলো মেগা প্রজেক্ট। ক্লিয়ার ভাইয়া? মেগা প্রজেক্টের সংজ্ঞা আসলে পরীক্ষায় পারা যাবে না। আমরা কিন্তু মেগা প্রজেক্ট ফার্স্ট অনেক শুনছি, কিন্তু সংজ্ঞা ধরলে সংজ্ঞা পারি না। ঠিক আছে, খুবই দুঃখজনক। আমি তো রিটেন ক্যান্ডিডেট অনেক বছর দেখি ওই এমনি এসে মেলা পেছাল পারে, ধরলে কিছু পারে না বা লিখতেও পারে না, ভুলভাল লেখে। তো যাই হোক, রাইট লেখাও অনেক সময় কাজ হয় না আর কি। তো ভুলভাল লিখলে তো কাজের সমান আরো কম আর কি। তো মেগা মেগা প্রজেক্ট গুলো আমাদের মনে রাখতে হবে। তো দেখেন মেগা প্রজেক্ট গুলো আমি নাম এখানে লিখে রাখছি। দেখেন পদ্মা বহুমুখী সেতু, মেট্রো রেল, পদ্মা রেল সেতু সংযোগ, পায়রা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, দোহাজারি, রামু, কক্সবাজার, গুমধুম রেলপথ, এলএনজি টার্মিনাল। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন আমি আপনাদেরকে বলি মেগা প্রজেক্টে আমাদের বিনিয়োগকারী দেশ কারা কারা বলেন তো? হতে পারে প্রশ্নের এখানে বলার কোনো ইয়ার নেই। চীন, জাপান, হ্যাঁ ঠিক আছে, চীন আর জাপান ম্যাক্সিমাম। তাহলে এবার আমরা আসি দেখি পদ্মা সেতু কাদের অর্থে বানান বলেন? পদ্মা সেতু কাদের অর্থে বানান? কাদের কাদের? এতদিনে শিখছে। আরে পদ্মা সেতু আমাদের নিজস্ব। সি 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 বাণিজ্য সব খেয়ে ফেলছে রে। কারা কারা লিখছে পদ্মা সেতু? চীন, এই যে আরিফা আরিফা সিদ্দিকী লিখছে। সি সি সি, আদনান সাইমনও লিখছে রে। শেষ, ধ্বংস হয়ে গেলাম। হে আপনার ভাইবা ওটা আপনি বের করে দিবেন নিশ্চিত। মানে এই প্রশ্নের উত্তর দেওয়া মাত্র বলবে যে তুমি বের হয়ে যাও, এখনই বের হয়ে যাও। এটা একটা কাজ করলেন আপনি, কি বললেন? না টেকনিক্যালি হেল্প নিছে চীনের, দ্যাটস নট মিন যে আমরা চীনের ইয়ে নিছে। আচ্ছা তো এবার আসি দেখেন আপনার হলো মেট্রো রেল হলো জাপান, জাইকা। ঠিক আছে, জাইকা জাপান, এটা জাপানের অর্থায়নে, জাইকা জাপান। পদ্মা রেল লিঙ্ক, পদ্মা রেল লিঙ্কটা হলো করে দিয়েছে চায়না। ঠিক আছে, পদ্মা রেল লিঙ্ক চায়না। তারপরে আপনার হলো পায়রাটা কারা করলো আমার এক্সাক্ট মনে নাই, পায়রাটা কারা বলে দেখে নেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হলো আপনার মানে সব থেকে বড় বাংলাদেশের যে আপনার হলো বিদ্যুৎ কেন্দ্র, এবং এটার সহায়তাকারী দেশ কারা বলেন তো? রাশিয়া আর হলো ভারত, রাশিয়ান ফেডারেশন ও ভারত। রাশিয়া আর ভারত, রাশিয়া এন্ড, ঠিক আছে, রাশিয়া। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এটা হলো জাপান। ঠিক আছে, এটা হলো জাপান, জাইকা হলো জাপান। রামপাল যে আপনার হলো বিদ্যুৎ কেন্দ্রটা আছে, এটা সেটা ভুলে গেছি। কিন্তু পায়রাটা একটু দেখে নেন। ঠিক আছে, পায়রাটা একটু দেখেন, এইখানে হলো রামপালটা একটু দেখেন। আমার এক্সাক্ট মনে নাই আর কি। মাতার বাড়িটা হলো জাপান। ঠিক আছে, মাতার বাড়িটা জাপান, এটা আমার এক্সাক্ট মনে আছে জাপান। তারপরে আপনার হলো দোহাজারি রমধুম রেলপথটা, এটা যেহেতু পুরাটা হয় নাই, এইটা নিয়ে আমার কনফিউশন আছে। এটাকে এলএনজি টানেল, আমি যে কটা মোটামুটি ছিল আমি বলে দিছি। তাহলে কি দেখেন কর্ণফুলী টানেল, তারপরে পদ্মার রেল লিঙ্ক,
আর হলো ঢাকা আশুলিয়া যে এক্সপ্রেসওয়ে আছে এগুলো হলো আপনার চীনের, ঠিক আছে। আর জাপান হলো কারা? জাপান হলো মেট্রো রেল, হ্যাঁ, এই যে তৃতীয় টার্মিনাল, থার্ড টার্মিনাল, মহেশখালী, আপনার হলো ওই মহেশখালী, মাতারবাড়ি, এই সবগুলো হলো আপনার হলো জাপান, ঠিক আছে। তাহলে আমি আপনাকে একটু সামারি করে দিই, তাহলে আপনার জন্য সুবিধা হয় আর কি। সামারি সবগুলো মনে নেই, যে কটা মনে আছে সামারি লিখে দিই, সুবিধা হয়। মেগা প্রজেক্টে হলো চায়না, চায়না হলো হেল্প করছে আমার হলো পিছিয়ে আমি দিচ্ছি। আরেকটা হলো চায়না, পরে আছে আর হলো দেখেন চায়না কোনটা কোনটা, জাপান কোনটা। চায়না হলো আপনার পায়রা চীন, হ্যাঁ পায়রা মানে চীন আর কি। তো চায়না হেল্প করছে কর্ণফুলী, কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেল, যেটা টানেল, ঠিক আছে, আমি টানেল লিখলাম, টানেল। তারপরে হলো পদ্মা রেল লিঙ্ক, পদ্মা রেল লিঙ্ক, ঠিক আছে, পদ্মা রেল লিঙ্ক। আর এখানে হলো এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেসওয়ে কোন এক্সপ্রেসওয়ে? ঢাকা, ঢাকা এক্সপ্রেসওয়ে, ঠিক আছে, এইটা হলো চায়না। আর জাপানের এটা হলো মেট্রো রেল, মেট্রো রেল, মেট্রো। তারপরে হলো থার্ড টার্মিনাল, থার্ড টার্মিনাল। তারপরে হলো মাতারবাড়ি, মাতারবাড়ি, ঠিক আছে, এই তিনটা হলো জাপান। আর রাশিয়া তো রাশিয়াটা বলে আপনাদের কিছু হেল্প হলো আর কি। পায়রাটাও চায়না, ঠিক আছে, পায়রাটা চায়না, পায়রা এটা হলো চায়না, ঠিক আছে, মাতারবাড়ি চায়না। তো পদ্মা সেতু নিয়ে প্রচুর ইনফরমেশন আছে। তো আপনি কি করবেন, পদ্মা সেতু নিয়ে যদি লিখতে যান অবশ্যই বাংলাদেশের একটা ম্যাপ আঁকায়া জাজিরা টাজিরা দিয়ে পদ্মা সেতুর পজিশনটা আপনি একটু কষ্ট করে দেখাই দেবেন, এবং পদ্মা সেতুর ইকোনমিক ইম্প্যাক্ট কত পার্সেন্ট এটা একটু লিখবেন, 1.32%। কবে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে এবং জিডিপির কত থেকে কত পার্সেন্ট বাড়ছে এগুলো একটু লিখবেন, 1.2 থেকে 1.5%। আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে জাতীয় গড়ে মানে জনসংখ্যার জাতীয় গড়ের তুলনায় 5% বেশি, এবং এইখানে যোগাযোগ ব্যবস্থার বিঘ্নতা ছিল, এখানে দারিদ্রতার হার 1.9 থেকে 2% কম, এবং 31 বছরের মধ্যে জিডিপি $6,000 মিলিয়ন বাড়বে, এবং 2032 সাল নাগাদ $300 মিলিয়ন কি হবে, $300 মিলিয়ন হলো আপনার এই আপনার ইয়াটা বাড়বে আর কি, জিডিপিটা বৃদ্ধিটা কনস্ট্যান্টলি $300 মিলিয়ন পর্যন্ত প্রতি বছর বাড়তে থাকবে। আবার দেখেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি উপকূলীয় জেলার সাথে রাজধানী ঢাকা সহ 21টি জেলার একটা নেটওয়ার্ক নির্মাণ হয়েছে, ফলে ওই অঞ্চলের কৃষি, যোগাযোগ, শিল্পায়ন, নগরায়ন, জীবন মান বৃদ্ধি এগুলো করতে। তাহলে কি আপনার ডাটাগুলা দিবেন, কত পার্সেন্ট কত বিলিয়ন কি বাড়বে, তারপরে হলো দারিদ্রতা দিবেন, অর্থনৈতিক প্রবৃত্তিটা দেখাবেন, কত তারিখে কি উদ্বোধন করছে সেটা দেখবেন, বাংলাদেশের একটা সুন্দর ম্যাপ দিবেন, দিয়ে হলো পদ্মা সেতুটা আঁকায় দিবেন এক কর্নারে, দিয়ে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ফুট দৈর্ঘ্য প্রত্যেকটা লিখবেন, মেগা প্রজেক্ট কেন, কোন দেশ অর্থায়ন করছে কি, এটা লিখলে আশা করি পদ্মা বহুমুখী সেতু এইটা আপনার খুব সুন্দর একটা স্ট্রাকচার দাঁড়াবে। আর কিছু লেখার দরকার আছে এক্সট্রা পদ্মা সেতু থেকে? দরকার আছে? এই কথাবার্তা বলেন না, দরকার আছে নাকি? আচ্ছা, আর কিছু দরকার নেই, যা লেখেছি তাই। এবার দেখেন মেট্রো রেল, তো মেট্রো রেল কি, আমি একটু আগে বলছি জায়গার প্রজেক্ট, ঠিক আছে। মেট্রো রেলের কয়টা? মেট্রো রেল 6টা আছে। কারা কারা মেট্রো রেল করে, এবং প্রথম মেট্রো রেলটা কবে উদ্বোধন হয়েছে? 28শে ডিসেম্বর 2022-এ। এবং মেট্রো রেলের ফলে কি কি হচ্ছে? যানজট নিরসন, নিরাপদ পরিবহন, স্মার্ট টিকিটিং, এগুলো মেট্রো রেলের বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলো একটু লিখি, ঠিক আছে, এগুলো একটু লিখে রেখে দিয়েন। এটা গেল মেট্রো রেলের অর্থ সামাজিক উন্নয়ন, আপনারা দেখতে পারবেন এখানে কিছু নাই। পদ্মা রেল সংযোগ কোন দেশ কোথায় কোথায় হচ্ছে, পদ্মা সেতুর যা যা সুবিধা পদ্মা রেল লিঙ্কের একদম সেম সুবিধা, খালি একটা জিনিস অ্যাড করবেন যে 2024 মানে কি বলে আপনার হলো 2030 সাল নাগাদ, বাংলাদেশ সরকারের টার্গেট 2030 সাল নাগাদ আপনার 64টা জেলায় আপনি কি করবেন, রেলের আওতায় আনবেন। তো রেলের আওতায় আনলে এই পদ্মার রেল লিঙ্কটা এখানে একটা বড় ইম্প্যাক্ট হবে। এই কবে ট্রেন উদ্বোধন হয় সেটাই তারিখটা দেওয়া। তারপরে পায়রা সমুদ্র বন্দর, তো পায়রা সমুদ্র বন্দর কেন ইম্পর্টেন্ট, এটার একটা বেসিক কারণ আপনারা কি আমাকে বলতে পারবেন? আমি একটা স্পেসিফিক কারণ আছে পায়রা রেল লিঙ্কে, বলেন তো, পায়রা সমুদ্র বন্দরের একটি স্পেসিফিক কারণ আছে, এই কারণটা পড়ে আসছে আপনাদের বাংলাদেশের কাছে পড়াইছে ফার্স্ট চ্যাপ্টার। কি বলেন? কেউ পারলেন না? ব্লু ইকোনমি,
ঠিক আছে, ব্লু ইকোনমির এই মানে সম্পদ আহরণের জন্য আমাদের পায়রা সমুদ্র বন্দরটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমি মোটামুটি সব লিখে দিচ্ছি, ড্রেজিং টেজিং কি কি দরকার সবই লিখে দিচ্ছি, এবং এইখানে কি পোশাক শিল্পের মতোই ব্লু ইকোনমির এই জাহাজ শিল্প অঞ্চলগুলোর এই পায়রা অঞ্চল। ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন, এবং বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীনের সমুন্নতি উদ্যোগে সবাই মিলে এটাকে একটা ইকোনমিক করিডোর হিসেবে বাংলাদেশকে ব্যবহার করবে এবং প্রচুর পরিমাণে রাজস্ব ইনকাম করবে। তাহলে কি করবো, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীনের যৌথ উদ্যোগে একটা কি বিশাল ধরনের আমরা একটা ইকোনমিক করিডোর তৈরি করবো। তাহলে পায়রা বন্দরের কাজ কি, ব্লু ইকোনমি আর ইকোনমিক করিডোর তৈরি করা। আর ভিতরে পায়রা বন্দর সম্পর্কে মোটামুটি বলা আছে যে কারা অর্থায়ন করতেছে বা কি করতেছে, হ্যাঁ, এবং এই কারা মূলত এই হেল্প গুলা করবে। ওকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ সম্পর্কে আমরা সবকিছু জানি, বাট এইটার একদম বেসিক যে হেল্পটা, 33তম দেশ হিসেবে আমরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ, এইটার যে বেসিক একটা হেল্প সেটা হলো যে আমি প্রাইসিংটা বলি। দেখেন, আমরা যদি এইখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করি তাহলে আমার খরচ হবে 4 টাকা 20 পয়সা। ঠিক আছে, 4 টাকা 20 পয়সা। আমরা কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন করলে খরচ হয় 10 টাকা। ঠিক আছে, আচ্ছা, সোলারে খরচ হয় 16 টাকা। হ্যাঁ, সোলার বিদ্যুৎ খরচ হয় 16 টাকা, কয়লাতে 10 টাকা। এটা হলো কয়লা। আচ্ছা, সোলারে 16 টাকা এটা। আর হলো আপনার এই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 4 টাকা 20 পয়সা। আর যদি ডিজেলে আপনি বিদ্যুৎ উৎপন্ন করেন, প্রতি ইউনিট বিদ্যুতের খরচ হয় 28 টাকা। ঠিক আছে, আচ্ছা, আর গ্যাসে করলে হয় হলো 15 টাকা। গ্যাসে করলে হয় হলো 15 টাকা। তাহলে বলেন তো আমার কোনটাতে যাওয়া উচিত বিদ্যুৎ উৎপাদনের জন্য? এই 4টার মধ্যে কোনটাতে যাওয়া উচিত? পারমাণবিক। এবং আরেকটা ইনফরমেশন বলবেন যে 1 কেজি ইউরেনিয়াম ইকুয়াল টু 1000 কেজি 1000 কেজি কয়লা। ঠিক আছে, 1 কেজি ইউরেনিয়াম সমান 1000 কেজি কয়লা। 1000 না, 1,00,000 না, আমি এক্সাক্ট ভুলে গেছি আর কি। জলবিদ্যুতের খরচও আমি এটা জানি না ভাই, সবগুলো তো আমার মনে নেই আর কি। এটা 1000 কেজি না, 1,00,000 কেজি মনে হয়, সরি 1,00,000 কেজি, 1,00,000 কেজি কয়লা। সবগুলোর দাম তো ভাই মনে নেই, এই কয়টা মানে আমার মাথায় আছে আর কি। হ্যাঁ, আমি মোটামুটি দিয়ে বলে দিলাম আর কি। এরকম একটা চার্ট দিয়ে যদি আপনি দেখেন রূপপুর পারমাণবিক কেন্দ্রে এই খরচ, তাহলে আপনি তো ভালো ভালো লিখতে হবে। মাতারবাড়ি মহেশখালীতে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। তো বলবেন যে এইখানকার টেকনোলজির কথা বলবেন, আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার, এটা পরিবেশ বান্ধব। ঠিক আছে, এবং এটার মাধ্যমে প্রচুর উৎপাদন হবে এবং আমরা হব অন্যতম বিদ্যুৎ হার। ঠিক আছে, আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি, এটা একটু লিখে নেবেন। আচ্ছা, রামপাল মৈত্রী থার্মাল, এইখানেও এই আলট্রা সুপার প্রযুক্তি, এবং এটা সুন্দরবনের কোনো ক্ষতি করবে না, এটা লেখেন আর কি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, তো মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের এই কত মিটার গভীর এটা একটু লিখি। 16 মিটার গভীর মাতারবাড়ি, এবং এইটা কিন্তু জাপানের যে বিগ বি প্রজেক্ট, ইন্টারন্যাশনাল পড়বেন, বিগ বি প্রজেক্ট। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, বিগ বি প্রজেক্ট, বাংলাদেশ বিআইআইজি বিগ বি প্রজেক্ট। হ্যাঁ, এই বিগ বি প্রজেক্টের বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর কি জানি একটা গ্রোথ, আমার এক্সাক্ট মনে নেই, বিগ বি প্রজেক্ট বলে। এই প্রজেক্টের একটা পার্ট, এবং কত মিটার ডেপ, 16 মিটার ডেপ, এটা মনে রাখেন। ঠিক আছে, আচ্ছা, এবং এইখানে দেখেন আপনার হলো ভবিষ্যতে আমরা উন্নয়নের যে স্বপ্ন দেখছি তার ভিত্তি হবে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর। এটি ব্যবহার করে শুধু আমরা না, পাশের কয়েকটা দেশ উপকৃত হবে। ঠিক আছে, এটা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলছে, এখনকার ফালতু গভর্নর। দোহাজারি রামু কক্সবাজার ঘুমধুম রেলপথ, তো এই রেলপথটা দিয়ে কি হবে দেখছে যে কক্সবাজারের সাথে যে রেলপথটা আছে, আপনারা এখন কক্সবাজার যাচ্ছেন ওই একই লাইনে হবে। ঠিক আছে, এর মাধ্যমে ট্রান্স এশিয়ান রেলপথ করিডোর, ট্রান্স এশিয়ান রেলপথ করিডোরের এটা একটা পার্ট হবে। ঠিক আছে, এই এবার কি এলএনজি টার্মিনাল, এলএনজি টার্মিনালে এসে আমরা কি করি, এই এলএনজি টার্মিনালে আমরা বিভিন্ন গ্যাস নিয়ে এসে ওইখানে গ্যাসগুলা তরল আকারে নিয়ে আসা হয়, সেগুলো গ্যাস বানায় বাংলাদেশের মধ্যে ঢুকে, কম খরচে আমরা হলো গ্যাস নিয়ে আসতে পারি। তারপরেও এই গ্যাসের খরচ যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা কিন্তু অনেক টাকা, 16 টাকা পড়ে যায়। ঠিক আছে, অনেক টাকা পড়ে যায়। তো এটা হলো এলএনজি টার্মিনাল। এবার আছে কর্ণফুলী টার্মিনাল বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টার্মিনাল, এটা কার অর্থায়নে হয়েছিল বলেন তো?
এবং এখানে একটা ডিপ্লোমেসি আছে, এই ডিপ্লোমেসিটার নাম বলতে হবে, পারেন নাকি দেখি? চায়না। আচ্ছা ঠিক আছে, চায়না। এখানে একটা ডিপ্লোমেসি ইউজ করা হয়েছিল, এই ডিপ্লোমেসিটার নাম কি? প্রাইম মিনিস্টার ডিপ্লোমেসি ইউজ করছিল, চায়নাটা রাজি ছিল না, প্রাইম মিনিস্টার ডিপ্লোমেসি ইউজ করছিল। ডিপ্লোমেসিটার নাম কি বলেন তো? 102 ডিপ্লোমেসি রে, কি বলেন? কুলিনারি ডিপ্লোমেসি। কে রাজি করাইছে ভুলে গেছি। কিউলিনারি ডিপ্লোমেসি, সে ডাইনিং খাওয়ার টেবিলে বসে, ঠিক আছে, চায়নাকে রাজি করাইছিল, খাইতে খাইতে বসে। খাওয়ার সময় মানুষের মন ভালো থাকে না, খাওয়ার পরে সে রাজি করাইছে। এর নাম হলো কুলিনারি ডিপ্লোমেসি। সে খাইতে খাইতে বসে খাওয়ার সময় ডাইনিং এ, এটা কিন্তু ডাইন ইন, ঠিক আছে, আর ডাইন ইন, এই ডাইনিং এ বসে সে হলো রাজি করাইছে, ডাইনিং, যে আমার এই প্রজেক্টটা আপনার অর্থায়ন করেন। এবং এখানে পুরা প্রজেক্টের বিবরণ দেওয়া আছে, গভীরতা, প্রকল্পের অগ্রগতি, কত মিটার, কত কি, একদম সুন্দর করে সাথে আছে, ঠিক আছে। এবং এই দেখেন 1 সিটি 2 টাউন, দুই পাশে 1 সিটি 2 টাউন, ওটার কথা মোটে বলা আছে চীনের কুনমিং শহরে সংযুক্তের মাধ্যমে রিজিওনাল কানেক্টিভিটি তৈরি করবে। এটা এশিয়ান হাইওয়ের অংশ হবে এবং চীনের কুনমিং এই শহরের সাথে একসময় এই রাস্তাগুলো সংযুক্ত হবে। তো দেখেন এই রাস্তাঘাট মানে দূরত্ব কমে যাবে, তারপরে সরাসরি রেল সংযোগ তৈরি হবে, এই সেই মেলা কথাবার্তা। এবং এটার ফলে জিডিপি প্রবৃদ্ধি হবে 0.17%, ঠিক আছে। আচ্ছা, এবং এটা কি মাতার বাড়ি, এই যে সমুদ্র বন্দর, তার সাথেও এই মানে আপনার বঙ্গবন্ধু টানেলটা এর সাথে যুক্ত হবে। তো দেখেন আমি মোটামুটি আপনার যে কয়টা দরকার ছিল মেগা প্রজেক্ট, আমি সবগুলা সুন্দরভাবে বলে দিয়েছি, এবং কোন লাইনগুলো ইম্পর্টেন্ট এবং ক্যাচি সেগুলো বলে দিচ্ছি। মেগা প্রজেক্ট রচনাও হয়ে গেছে, আর কি দরকার? কিছু দরকার নেই, যা বলেছি মেগা প্রজেক্ট, ফাস্ট ট্র্যাক প্রজেক্ট কি, কেন কি হয়, সব বলেছি। কর্ণফুলী ওয়ান্স মোর। আচ্ছা, কর্ণফুলীটা কি? কর্ণফুলীটা হলো, দেখেন এটা হলো চায়না অর্থায়ন করছে। প্রাইম মিনিস্টার কিউলিনারি ডিপ্লোমেসি, মানে প্রথমে চায়নাতে ইনভেস্ট করতে চায়নি, কারণ মাতার বাড়ির প্রজেক্টটা আমরা জানি জাইকার হেল্পে হচ্ছে, এবং এটা হলো জাপানের বিগ বি প্রজেক্টের পার্ট। তো কর্ণফুলী টানেলটা জাইকার সাথে অ্যাড হবে, তাহলে কর্ণফুলী প্রজেক্ট জাইকার সাথে অ্যাড হয়। জাপান তো কোয়াডের সদস্য, মানে আমেরিকার সাথে মিল, তাহলে আমেরিকা এদিক দিয়ে সুবিধা নেবে, চায়না এখানে কখনো ইনভেস্টমেন্ট করবে না। একবারে না করছিল, পরে প্রাইম মিনিস্টার তাদের ডাইনিংয়ে বসে রাজি করাইছে খাওয়ার টেবিলে যে আপনারা ইনভেস্ট করেন। তারপরে তারা ইনভেস্ট করছে। এইটা হলো পদ্মা সেতুর আর কি বেসিক যে মানে কি বলে, এক নজরে পদ্মা সেতুর কি কি আছে সেটা এখানে দিয়ে আছে। তারপরে বলছি যে পদ্মা সেতু বলতেছি, এই বঙ্গবন্ধু টানেল। তারপরে বঙ্গবন্ধু টানেলের এখানে হলো কি দিয়ে আছে দেখেন, 1 সিটি 2 টাউন একটা তৈরি হবে, এবং চীনের কুনমিং এর সাথে এশিয়ান হাইওয়ের পার্ট হিসেবে এই ইয়ারটা যুক্ত হবে। এক সময় এই টানেলটা যুক্ত হবে আর কি, বঙ্গবন্ধু টানেলটা যুক্ত হবে। এবং এই বঙ্গবন্ধু টানেলের ফলে চিটাগং শহরের যানজট কমে যাবে। চিটাগং এর দুই পাশে, হ্যাঁ, দুই পাশের আপনার হলো প্রচুর পরিমাণে ওই কি বলে মানে আধুনিকায়ন করা হবে, একদম সিঙ্গাপুরের মতো সিটি বানানো হবে। এখানে একটা কথা আছে, কর্ণফুলী টানেলটা কেন নিচ দিয়ে করা হলো, উপর দিয়ে করা হলো না? কারণ কর্ণফুলী টানেলটা যদি নিচ দিয়ে করা হয়, তাহলে উপর দিয়ে করা হলে দেখবেন যে ব্রিজের পিলার থাকে, এই পিলারের ফলে ওইদিকে প্রচুর পলি জমে যাবে, ফলে এই চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা কঠিন হয়ে যাবে। ফলে এই মানে এই টানেলটা, বঙ্গবন্ধু টানেলটা ব্রিজের নিচ দিয়ে করা হয়েছিল। এই প্রশ্নটার উত্তরটা মাথায় রেখে নেন। তো দেওয়ার ফলে, আর এখানে আমি বলছি যে এটা মাতার বাড়ির সাথে অ্যাড হবে, এবং এর ফলে জিডিপি 0.17% বৃদ্ধি পাবে। ওকে ওকে ভাই, তাহলে আসি দরিদ্র দূরীকরণ কি করবো। ওকে, হ্যাঁ, তো শুরু করি। লাস্ট টপিক, আজকে লাস্ট টপিক, দরিদ্র বিমোচন বা দূরীকরণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। অনেক আছে, হ্যাঁ, অনেক আছে। দারিদ্র বিমোচন নেবে, তো দেখ, দারিদ্র বিমোচন করতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে যে খানা আয় ও ব্যয় জরিপ 2022, এবং এই 2022-এর মধ্যে দারিদ্রতার হার, অতি দারিদ্রতার হার, এই দুইটা রেফারেন্স দিবেন, খানা আয় ও ব্যয় জরিপ, ঠিক আছে। তারপরে বলবেন যে 2016 সালে আমাদের অতি দরিদ্রের হার ছিল 24.3% এবং 12.9%, যেটা আমরা পরবর্তী দেখলাম দারিদ্র নিরসনের পাশাপাশি আয় বৈষম্য কমাতে। এই দেখেন রূপকল্প 41, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা টেকসই উন্নয়ন অভিষ্ট ডেল্টা প্ল্যান, এই সবগুলো পড়াই দিছি না? এই সবগুলো লিখলে দরিদ্রতা কমে যাবে, ঠিক আছে। এগুলো দিলে দরিদ্রতা কমে যাবে। কি সিস্টেম, ঠিক আছে, হেভি সিস্টেম।
দিবেন, দরিদ্রতা কমে যাবে। তারপরে আপনি দেখবেন যে সামাজিক সুরক্ষা খাতে কোন সালে কত ব্যয় ছিল, এর একটা সুন্দর একটা গ্রাফ দিল। দেখবেন 2021-22 ছিল হলো 1,11,000 এটা, ঠিক আছে, যা 2022-23 বৃদ্ধি পায় হয়েছিল 1,13,000, মানে আপনি সরি 1,13,000, যেটা 1.7%। তাহলে দেখেন মোট বাজেটের 16.78%, জিডিপি 2.77%। এখন দেখেন আমি হলো 2021-22 আর 22-23 এরটা দিচ্ছি। এবার আপনার এর সাথে অ্যাড করবেন কি, এখানে লিখবেন কি 23-24 আর কিছু 23-24। 23-24 এটা কত হয়েছে এটা আমার এক্সাক্ট এখন মনে নাই, আমি লাস্ট দিন আপনাদেরকে আমি দিয়ে দিব। আর আজকে আপনাদেরকে একটা ফাইল দেখাই দেবো, ওই ফাইলের মধ্যে সব আছে। হ্যাঁ, আপনারা কি বাজেট বক্তব্যকে পড়ছেন? বাজেট বক্তব্য কি যে বলছে আল্লাহ, কেউ মনে দেখে নাই, খুলেও নাই জানা। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। তো দেখেন ওইখান থেকে আপনি কি লিখবেন, দেখেন আমরা হলো রূপকল্প বাস্তবে রূপায়ণ করব 2021-41 সালে 20 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অর্থনৈতিক নীতির অপরিহার্য উপাদান হিসেবে নিম্ন বর্ণিত কৌশল সমূহ অনুসরণ করব। কি করব, 2031 সালের মধ্যে চরম দরিদ্রের অবসান এবং 2041 সালের মধ্যে দরিদ্রতা 3% নিচে নিয়ে আসবো। তারপরে দেখেন আমরা 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 41 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে যাব। তখন আমরা কি করব, রপ্তানিমুখী ম্যানুফ্যাকচারিং এর সাথে শিল্পায়নের কাঠামোগত রূপান্তর করব, কৃষিতে মৌলিক রূপান্তরের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা, এই দুটো জিনিস আমরা নিশ্চিত করব। তারপর আমরা কি করব, দেখেন ভবিষ্যতে সেবা খাতের সহায়তায় গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনৈতিক শিল্প ডিজিটাল অর্থনীতিতে রূপান্তর করব, টেকসই নগরায়ন করব, দক্ষ জ্বালানি ও টেকসই অবকাঠামো তৈরি করবো, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণ করবো, দক্ষতা ভিত্তিক ও জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণ এর চেষ্টা করব। তাহলে এই কাজগুলো যদি করার ফলে আপনি দেখেন যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কত, দেখেন 2008-9 ছিল কত অল্প টাকা, সেটা 2023-22-23 হলো এত টাকা, 2024-23-24 এত, আর দিয়ে দিচ্ছি 2024-25 এরকম একটা চাপ দিলে এই সামাজিক নিরাপত্তা খাতে কি লেভেলের আপনার ব্যয় করা হয়েছে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার স্কিম সার পেয়ে যাবে। যাওয়ার পরে আপনি আরো কি কি লিখবেন, দেখেন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় নগদ অর্থন প্রদান। কি কি নগদ অর্থন প্রদান, বয়স্ক ভাতা কর্মসূচি, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলা ভাতা কার্যক্রম, দরিদ্র মায়েদের মাতৃকালীন ভাতা, হ্যাঁ এগুলো দেওয়া হচ্ছে, কর্মজীবী ল্যাকটিং মাদার সহায়তা তহবিল, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, শহীদ পরিবার ভারতে মুক্তিযুদ্ধের চিকিৎসা ও সম্মানী ভাতা, এই জিনিসগুলো দেওয়া হচ্ছে। তারপরে দেখেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষক বৃত্তি। তারপরে দেখেন বেসরকারি তিনখানা বেদে, মানে এই যে যারা আপনার হলো যাযাবর, এদেরকে হলো একটা উন্নয়নের মধ্যে নিয়ে আসা, অনগ্রসর জাতিকে জীবন মান উন্নয়নের কর্মসূচি, হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন অগ্রগতি। তো এই কাজগুলো যদি আমরা হলো গভর্নমেন্ট অলরেডি ইনিশিয়েটিভ দিচ্ছে, এবং এই ইনিশিয়েটিভ গুলোর সাথে দেখেন দরিদ্র বৈষম্য দূরীকরণে জাতির পিতা কি বলছিল, এই স্বাধীন দেশের মানুষ যখন পেট পুরে ভাত খেতে পাবে মর্যাদাপূর্ণ জীবন, তখনই শুধু এই লাখো শহীদদের আত্মা কি পাবে, শান্তি পাবে। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে। এবং সংবিধানের দেখেন 19-2 অনুচ্ছেদ অনুযায়ী মানুষের সামাজিক অর্থনৈতিক সমস্যা বিলোপ করা, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন, এই সংবিধানের 19-2 এই কথাটা বলা আছে। তো এই জিনিসগুলো যদি আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব থাকবে। এবং আরেকটা কোটেশন আপনার জন্য দিয়েছি, as we have started to development journey overcoming many obstacles, God willing, আল্লাহ ইচ্ছা করলে no one can stop this journey anymore, কেউ এই যাত্রা আর থামাইতে পারবে না, মানে আমরা একদিন উন্নত হবই হবে। ঠিক আছে ভাইয়া, দারিদ্রতা সম্পর্কে আপনাদের কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দারিদ্র বিমোচন কর্মসূচি বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে আলোচনা করো, নাকি এখনো অনেক সমস্যা? আচ্ছা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এটা কি আপনাদের আগে পড়াইছিল? দারিদ্রতা এগুলা 2 নাম্বার চ্যাপ্টারের মধ্যে কি পড়াইছিল? আশ্রয়ন প্রকল্প, তারপরে কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সামাজিক নিরাপত্তা খাতের সরকারের পদক্ষেপ, শিশু উন্নয়নে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, এগুলি পড়াইছিল? আচ্ছা, তাহলে এগুলো তো পড়াইতে হবে ভাই। তো এগুলা কি আমার রুটিনের মধ্যে দিচ্ছে? দেখে নি তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পড়াই দিব আর কি। আমার গ্রাম আমার শহরটাও পড়াইন ভাই। হ্যাঁ হ্যাঁ পড়াই দেব আমি সুন্দর করে গোছাই দিব নি, কিভাবে লিখতে হবে আপনারা ওইভাবে লিখে ফেলবেন, ঠিক আছে? দিয়ে না করে বলে দেবো যে এখান থেকে আসলে পড়ানোর কিছু নাই, লিখে দেবো। আপনারা সবাই বিলি পাস করা স্টুডেন্ট, আপনারা তো আর মূর্খ না। আচ্ছা আমি এটা সুন্দর করে দিয়ে দিব, মোটামুটি দিয়ে দিলাম এখানে। এবার আমরা
রপ্তানি আয় ও আয় তৈরিতে পোশাক শিল্পের অবদান। তো এই জিনিসগুলো পড়তে গেলে বা এগুলো রচনাতে আপনার অনেক হেল্পফুল। তো আপনি যেটা করবেন সেটা হলো যে আমি একটা করে সুন্দর কোটেশন দিয়ে দিচ্ছি, বাংলাদেশ সিম অন ইচ্ছা করে দিচ্ছি ইংলিশে, যাতে ইংলিশ রচনা লিখতে পারেন। তারপরে দেখেন বাংলাদেশের 5টি শীর্ষ খাত 2022-23 অনুযায়ী। আপনার যে 23-24 দিতে হবে, 24-25 দেবে এমন নেসেসারি, 22-23 দিলেও হবে। আপনি খালি বলে ইয়ার পরে বলবেন যে কোন খাতের অবস্থা কি ছিল, কত পার্সেন্ট। আপনি দেখেন পোশাক হলো 85, আর হোম টেক্সটাইল 1.99, কৃষিজাত মাত্র 1.5। ঠিক আছে, রপ্তানি আয় অবদান। তো এখানে দেখেন পোশাক শিল্পের অবদান। তো আমির হোসেন আমু তৎকালীন শিল্পমন্ত্রী বলছিল যে পোশাক শিল্পের মানে রপ্তানি প্রবৃদ্ধি ঠেকাতে প্রতিযোগিতা তৎপর রয়েছে, তবে কোনো অপতৎপরতা বাংলাদেশ থেকে দাবি রাখতে পারবে না এবং তৈরি পোশাক শিল্প খাতের অগ্রগতি দাবি রাখতে পারবে। এখন রপ্তানি আয় কি, বাংলাদেশের রপ্তানি আয়, পোশাক রপ্তানি আয়ের কি একটা ডাটা দিতে হবে। রপ্তানি আয় থেকে কি পরিমাণ করি সেটা পরে আছে, আমি দেখাচ্ছি। পোশাক রপ্তানিতে বাংলাদেশের বৈশ্বিক অবস্থা দেখেন, ডব্লিউটিও প্রকাশনা অনুসারে ইউরোপীয় ইউনিয়নের আরএমজি দ্বিতীয় বৃহত্তম বিশ্ব রপ্তানিকারক হলো এই আমরা, এবং বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র। এবং পোশাক শিল্পের নতুন বাজারে বাংলাদেশ কি করছে, বাজিমাত। ঠিক আছে, আচ্ছা পোশাক শিল্পের গুরুত্বটা কেন? কারণ বাংলাদেশে দেখেন রপ্তানি আয়, কর্মসংস্থান, মূল্য সংযোজন ও জনজীবনের মান উন্নয়নে তৈরি পোশাক খাতে বিশেষ অবদান আছে। কারণ টোটাল রপ্তানি এর 85% হলো আপনার এখান থেকে আসে। আচ্ছা তারপরে দেখেন রপ্তানি বাণিজ্য। তো দেখেন ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তব। আমরা পোশাক রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ণয় করেছি তা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অর্জন করতে হবে, এটা বলছেন তোফায়েল আহমেদ। ঠিক আছে, সেই সময় তোফায়েল আহমেদ। এবং এবার আপনি দেখেন যে এই যে আমার কি বলে পোশাক শিল্প, ঠিক আছে, পোশাক শিল্পের ইম্প্যাক্ট রপ্তানি বাণিজ্যে, কর্মসংস্থান তৈরিতে, উদ্যোক্তা সৃষ্টিতে, বস্ত্র শিল্প, পরিবহন ও বন্দর ব্যবহার, নারী উন্নয়ন, এই প্রত্যেকটা জায়গায় পোশাক শিল্পের কি বিশাল একটা ইম্প্যাক্ট আছে। তো আপনার কাছে যদি পোশাক শিল্প সম্পর্কে বলে তাহলে আপনি পোশাক শিল্পের প্রথমে বলবেন যে রপ্তানি আয় পোশাকের অবস্থাটা কি। তারপরে তৈরি পোশাক শিল্প সম্পর্কে দুই একটা উক্তিতে বলবেন তৈরি পোশাক শিল্পের বর্তমানে রোল কি, দেখেন বাংলাদেশের রপ্তানি আয়, বাংলাদেশের প্রধান বাজার কই, পোশাক শিল্পের নতুন বাজারটা কই। তারপরে পোশাক শিল্পের গুরুত্ব লেখা শুরু করবেন। পোশাক শিল্পের গুরুত্ব আপনি কি কি আছে এই 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট দিয়ে তারপর আপনার সংবিধান অনুযায়ী দেখেন এই পোশাক শিল্পে কিন্তু মহিলারা প্রচুর পরিমাণে কাজ করে, সুতরাং আমাদের সংবিধানের সাথে কি অ্যাটাচড। 1903 দেখেন সংবিধান কি আছে, জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগকে রাষ্ট্র নিশ্চিত করে। এবং এই পোশাক শিল্পটা যে বাংলাদেশে দ্রুত আপনার ব্লাস্ট করছে কারণটা কি দেখেন, শ্রমের সহজলভ্যতা, বিনিয়োগ ও উৎপাদনের স্বল্প ব্যবধান, সরকারের উদারনীতি ও ঋণ প্রাপ্তি। ঠিক আছে, এই কারণগুলোর জন্য পোশাক শিল্প দ্রুত বিকাশ করছে। এবং দেখেন পোশাক শিল্পের যেমন বর্তমানে সমস্যা হলো পশ্চাৎ শিল্পের অভাব। এখন আমাকে কেউ বলেন যে পশ্চাৎ শিল্প জিনিসটা কি, এটা একটু বলেন তো কেউ। দেখেন ব্যাক ডেটেড না রে। আচ্ছা পশ্চাৎ শিল্পটা হলো এরকম একটা জিনিস যে ধরেন আপনি একটার সাথে আরেকটা, ধরেন আপনি বাংলাদেশে পোশাক বানান কিন্তু সুতাটা আপনি রপ্তানি করেন না, সুতা ইন্ডিয়া থেকে কিনে আসেন, এটাকে বলা হয় পশ্চাৎ শিল্পের অভাব। তো বাংলাদেশে এই ব্যাকওয়ার্ড জিনিসটা নাই। ধরেন একটা কাঠ আছে, যে কাঠটা এমনি কি ফালাই রাখলে ওটার কোনো দাম আছে, আছে হয়তো অল্প দাম, কিন্তু কাঠটা দিয়ে যদি চেয়ার আপনি বানান তখন ওটাতে একটা ভ্যালু অ্যাড হলো না, এই জন্য এটাকে বলা হয় ভ্যালু অ্যাড। তো এই ভ্যালু অ্যাড করার জন্য যে জিনিসগুলো দরকার পড়ে এই জিনিসের অভাব আছে বাংলাদেশে, এটা একটা পোশাক শিল্পের সমস্যা, এটা হলো পশ্চাৎ শিল্পের অভাব, এটাকে বলে ভ্যালু অ্যাডেড। ঠিক আছে, বুঝতে পারছেন? কাঠের কিন্তু দাম নেই, কিন্তু কাঠ যখন চেয়ার বানাবেন তখন এটা ভ্যালু অ্যাড হবে। ঠিক আছে, এটাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট। ভ্যাট কিন্তু এখান থেকে আসছে। তো যাই হোক, এবার দেখেন তারপরে বাংলাদেশের বন্ধ সমস্যা আছে, শ্রমিক অসন্তোষ আছে, পোশাক শিল্পে দুর্ঘটনার সমস্যা আছে। এবং দেখেন আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে এই জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স জিএসপি, ঠিক আছে, ইউরোপে দেখেন 1971 সাল থেকে পাচ্ছিল, আমেরিকা 2013 সালে বন্ধ করেছে 76 সালের পরে, আর কানাডা 2003 সাল থেকে বর্তমানে আছে। জিএসপি মানে আমি আপনাদের কি বলছি, ডিকিউ এফ নাকি ভুল বললাম, কোটা ফ্রি ডিউটি ফ্রি, ডিএফ কিউএফ, সরি কোটা ফ্রি আর হলো ডিউটি ফ্রি, এটাই হলো জিএসপি। তো এই সুবিধাটা পাচ্ছেন। এখন এইখানে এই জায়গাটা থেকে আপনি উঠে আসার জন্য কি কি করবেন, দেখেন আপনি উঠে আসার জন্য কি কি করবেন। আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো তৈরি পোশাক শিল্পে প্রধান হলো পশ্চাৎ। ঠিক আছে, এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মানে সুতাটা বাংলাদেশে উৎপাদন করা যায় নাকি এটা চিন্তা করবেন। বন্দর সমস্যা, আমাদের বন্দরে এসে জাহাজ দাঁড়ায় থাকে, ঠিকভাবে মাল উঠাতে পারে না, তো এই সমস্যাটা, বা অনেক ডেপ্থের জাহাজ বন্দরে ঢুকতে পারে না, এইখান থেকে আপনি ইনিশিয়েটিভ নেবেন যাতে ঢুকতে পারে। তৈরি পোশাকের আন্তর্জাতিক বাজার আকর্ষণের জন্য পণ্যের ধরনে বৈচিত্র্য আনতে হবে।
পণ্যের ধরনের বৈচিত্র্য আনতে হবে। দেশের অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে। পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক ব্যবস্থাপনা, এলসি খোলা, ডিউটি ড্রব্যাক, দক্ষতা আনতে হবে। এক্ষেত্রে জটিলতা অবসান করতে হবে। যে এলসি, যে আমি বললাম ওয়ান স্টপ সার্ভিস, ওএসএস, এরকম অবস্থা আনতে হবে যে আপনার জটিলতা থেকে আপনার লোকজনকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমার হলো আপনার এই পোশাক শিল্পের হলো বর্তমান অবস্থা। ঠিক আছে? পোশাক শিল্পের বর্তমান যে অবস্থা সেটা হলো এই অবস্থা। তো দেখেন, পোশাক শিল্প সম্পর্কে আসলে আপনার রচনা আসুক, যেটাই আসুক, আপনার কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। প্রথমে একটা আপনার উক্তি দিয়ে দিছি, শীর্ষ রপ্তানি খাই, বর্তমানে সেটার অবস্থাটা কি, তারপরে রপ্তানি বাণিজ্যে বর্তমান অবস্থাটা কি, হ্যাঁ, তারপর সংবিধান অনুযায়ী কি রকম অবস্থায় আছে, তারপর কেন দ্রুত বিকাশ ঘটলো, শিল্পে বর্তমান সমস্যা কি কি, তারপরে এই সমস্যা সমাধানের উপায় কি কি। ঠিক আছে? এইটুকু লিখলে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা বাজারে মেড ইন বাংলাদেশ টিকে থাকবে বহুদিন ও বহুকাল। এই কথাটা লাস্ট লিখে দিন, দিলে দেখবেন যে প্রশ্ন একদম ঠিক আছে। 10 থাকলে 7 পাবেন। 7 7 কিন্তু অনেক মান। আমি যা যা লিখে দিচ্ছি একটু লিখতে পারলে 10-এ 7 পাবেন। তাহলে এবার আমরা রেমিটেন্সটা দেখি। ঠিক আছে? রেমিটেন্স, এটা লাস্ট টপিক আজকে, রেমিটেন্স। আর আগামীকাল আমি শেষ করার চেষ্টা করবো। আগামীকাল আমার লাস্ট ক্লাস। হ্যাঁ, আগামীকাল আমি একদম ট্রাই করবো শেষ করার। আর যদি না পারি তাহলে রেকর্ড করে দিয়ে দেবো। হ্যাঁ, রেকর্ডিং দিয়ে ট্রাই করবো আগামীকাল শেষ করে দেওয়ার। তো দেখেন, জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স প্রবৃদ্ধিতে সরকারের ভূমিকা উল্লেখযোগ্য অবদান। তো দেখেন, এখানে রেমিটেন্সের একটা সুন্দর ফ্লোর আমি একটা ফিগার দিছি। এরকম একটা ফিগার পারলে যে কোনো ডাটা দিয়ে দিয়ে বিবিসি থেকে পাইছিলাম এটা। বাংলাদেশ ব্যাংক 2023 পর্যন্ত এরকম পাবেন। ঠিক আছে? টাটা পাবেন। এই দেখেন, এরকম টাটা দিচ্ছে কোন সময় কত আয় করছে। করার পরে আমি দেখাইছি যে প্রবাসী আয়, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আয়। তাহলে দেখেন আপনার প্রবাসী আয় দেখেন কি পরিমাণ হয়েছে, কত কোটি ডলার হয়েছে, এবং প্রতি বছর কি পরিমাণ শ্রমিক বাইরে গেছে। দুইটার আমি একসাথে দেখাইছি। বিএমইটি বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, কিভাবে গেছে এবং কত, হ্যাঁ, কত আয় হয়েছে, কত কোটি ডলার। ঠিক আছে? আয় হয়েছে, এটা আমি এরকম করে দেখাইছি জুলাই। আপনি এটা দিন 23 টাকা, কিচ্ছু হবে না, সমস্যা নেই। 24-এর 25-এর টাকা এখনো বেরিয়ে হয়নি। 24-এরটা আপনি নাও পাইতে পারেন, তো আপনি এটা দিয়ে দিন, কোনো সমস্যা নেই। রেমিটেন্স আহরণের শীর্ষ দেশ দেখেন কে, দেখছেন? ভারত, 100 বিলিয়ন ডলার। আমাদের মার্কেট কত দেখেন? 21 বিলিয়ন ডলার। ঠিক আছে? এটা 2022 সালের ইনফরমেশন। আমরা বললাম ভাই আমরা 24-এ পরীক্ষা দিয়েছি, 22-এর ইনফরমেশন, 24-এর বের হয় নাই ভাই, 23-এর টাই পাবো, ঠিক তো 22-এরটা আছে, 22-এরটা দিচ্ছি, সমস্যা নেই। ডিফারেন্স লিখুন যে এত সালেরটা তথ্য অনুসারে। এবার দেখেন কোন অর্থ বছরে দেশভিত্তিক জনশক্তি রয় আমরা কোথায় কি পরিমাণ লোক পাঠাইছি। সৌদি আরবে পাঠাইছি সব থেকে বেশি, তারপরে পাঠাইছি কোথায়? সংযুক্ত আরব আমিরাত। এবং সৌদি আরবে দেখেন ইনকাম থেকে আবার এইদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ইনকাম বেশি। দেখছেন এখানে 17.8 বিলিয়ন ডলার। বুঝতে পারছেন? তো এই দেখেন এখানে মোটামুটি ডাটা আছে, এরকম ফিগার টিগার ডাটা দেবেন, একটু পর ডাটা দেবেন। ডাটা দেওয়ার পর দেখেন বিদেশের লোক পাঠাতে প্রবলেম কি কি। অবৈধ উপায়ে লোক পেরো, বিদেশি বাংলাদেশি মিশন গুলা, অসহযোগিতা, দক্ষতার প্রমাণপত্র, মানে আমরা যে কাজ পারি এটা আমরা বলতে পারি না। বিদেশে নিয়োগকারীদের হয়রানি, শ্রমবাজার সম্পর্কে ধারণার অভাব। মানে ধরেন আপনি খালি মিডল ইস্টে যাচ্ছেন, আরে ভাই রোমানিয়াও তো অনেক কাজ, রোমানিয়া যান, ওইখানে যাবেন না, খালি যাবি হলো মালয়েশিয়া। তারপরে কই রেমিটেন্স প্রেরণে, মানে আমি টাকা পাঠাবো, টাকা পাঠাইতে পারতেছেন, বিভিন্ন রকম সমস্যা। তো এই সমস্যা সমাধানের জন্য সরকার কি করছে দেখেন, ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে আবাসন এজেন্টদের ভিসা ফি বাবদ রেমিটেন্স দিচ্ছে। শ্রমবাজার সম্প্রসারণ, এখানে ম হবে ধরে নিন। অভিবাসন ব্যয় হ্রাস, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষতা উন্নয়ন। তারপরে দেখেন অভিবাসন খাতে সুশাসন প্রতিষ্ঠায় নতুন আইন বিধি ও নীতিমালা প্রণয়ন, অভিবাসন ব্যয় কমানো এবং বৈধ রিক্রুটিং এজেন্টের মাধ্যমে স্বচ্ছতা নিয়ে আসার জন্য সরকার কি করছে দেখেন, বৈদেশিক কর্মসংস্থান আইন 2013, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি 2016 প্রণয়ন করছে। বৈদেশিক কর্মসংস্থান আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন এগুলো চালু করছে। বৈধ উপায়ে যদি রেমিটেন্স পাঠায় তাহলে কি প্রণোদনা দেয়। যেমন কয়েকদিন আগে আমার ভাই আমার কিছু টাকা দিচ্ছে, সাথে কিছু 2.5% টাকা আরো অ্যাড হয়ে গেছে, এই প্রণোদনা। ঠিক আছে? এবার দেখেন এছাড়া সরকার বিএমএড নামে সরকারের একটা প্রতিষ্ঠান আছে, আমি এক্সট্রা লিখে দিই, বিএমএড বোসাল। এই প্রতিষ্ঠানগুলোকে সরকার চাপ দিচ্ছে যে তোমরা, এরা হলো কি বাইরে লোক পাঠায়, এরা স্কিল লেবার পাঠাও। এবং স্কিল লেবার পাঠানোর জন্য সরকার আবার কি করছে, জাতীয় মানে স্কিল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এনএসডি, হ্যাঁ, 2017 এটা চালু করছে। যুব নীতি নিচ্ছে সরকার, যুব নীতি সূচনা।
ঠিক আছে, এগুলো নিচ্ছে এনএসডিএ যুবনীতি এগুলো নিয়ে লোকজন কি স্কিল করছে, স্কিল করে তার কাজটা শিখা বেড়ে। তো দেখেন রেমিটেন্স সম্পর্কে বা এই কি বলে জনশক্তি রপ্তানি বা রেমিটেন্স প্রবৃদ্ধি সরকারের ভূমিকা উল্লেখযোগ্য অবদান আর দরকার আছে? হ্যাঁ, যা দিচ্ছে দরকার আছে? আমি একদম ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছি, বাংলাদেশের কি অবস্থা, বাইরের কি অবস্থা, এবং কেন আমরা আটকায় আছি, এবং কিভাবে করলে আমরা উপরে যাইতে পারবো। আমি পুরো একটা ইনফরমেশন আপনার মাথায় বাংলাদেশের জন্য যেটুকু আছে রচনা এটাতে কাভার হয়ে যাবে, এইটাই বানায় মনে লিখে ইনফরমেশন বানায়। ওকে, তো আজকে আর জিডিপি তে ঢুকবো? শেষ করবো না করবো না আপনারা বলেন? হ্যাঁ, জিডিপি তে ঢুকবো বলেন, তাহলে জিডিপি শেষ করে দেবো। শেষ করেন, আচ্ছা ঠিক আছে, শেষ করি, আর 10 মিনিট শেষ বার ট্রাই করবো। আচ্ছা চলেন আগে জিডিপি ব্যাপারটা বোঝাই, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই জিনিসটা বোঝাই। চলেন জিডিপি জিএনআই এই জিনিসগুলো। আচ্ছা, তো জিডিপি ব্যাপারটা কি আপনি একটু হিসাব করে দেখেন। চলেন জিডিপি ব্যাপার। আচ্ছা, জিডিপিটা হলো বাংলাদেশ, এটা বাংলাদেশ না, বাংলাদেশ একটা ম্যাপ আঁকাই, খুব বাজে হোক সমস্যা নাই, আমরা তো বুঝতেছি এটা বাংলাদেশ। তো এই ম্যাপের মধ্যে বিভিন্ন বাইরের দেশের লোকজন আছে না, সবাই মিলে এইখানে যে পরিমাণ ভোগ করলাম, ভোগ মানে হলো কনজামশন, কনজামশন, যে পরিমাণ কনজামশন করলো, ভোগ করলো, যে পরিমাণ বিনিয়োগ হলো দেশি বা বিদেশি, যে পরিমাণে সরকারি ব্যয় হলো, সরকার যে পরিমাণ টাকা খরচ করলো, প্লাস রপ্তানি যেটা করলাম ওটার থেকে আমদানি বিয়োগ করলাম, করলে যে অর্থটা থাকে বছর শেষে সেটা হলো জিডিপি। এবং এখানে কি দেশের অংশটা ইম্পর্টেন্ট, ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমার দেশের টেরিটরির মধ্যে মোট কনজামশন, মোট ইনভেস্টমেন্ট, বিনিয়োগ হলো ইনভেস্টমেন্ট, ঠিক আছে, সরকারি ব্যয়, ব্যয় হলো এক্সপেন্ডিচার, মাইনাস রপ্তানি হলো ইম্পোর্ট, আর হলো এক্সপোর্ট। এক্সপোর্ট মানে হলো রপ্তানি আর ইম্পোর্ট মানে হলো ই মাইনাস, করলে যেটা থাকে, এটা করলে যেটা থাকে সেটা হলো আমার টোটাল জিডিপি। ব্যাপারটা কি বোঝা গেছে? সেটা বিভিন্ন খাতে হতে পারে, দেশের মধ্যে যে বাইরের লোক যদি থাকে তাও প্রবলেম নেই, ওটা হলো জিডিপি। আর এই জিডিপি, ঠিক আছে, এই জিডিপি দেখেন তিনটা খাতে ভাগ করা হয়েছে। তিনটা খাত কি কি? একটা হলো সেবা, সেবার মধ্যে আমরা বিনিয়োগ হতে পারে, সেনা আমরা নিতে পারি, শিল্প, কৃষি। এই 1 2 3 এই তিনটা জিনিস দেখেন কোনটা কত পার্সেন্ট সেটা হলো এখানে লেখা আছে। এবং দেখেন 2023 আসার পরে দেখেন কৃষির যে পার্সেন্টেজ সেটা কিন্তু কমছে, শিল্পে কিন্তু পার্সেন্টেজটা বাড়ছে। আর এই সবুজটা হলো কি? সবুজটা হলো আপনার সেবা, সেবাতে কিন্তু কমছে। এই আর কিছু না, বুঝতে পারছেন? আর এইটা একটা কিছু না, এটা কৃষি কমছে, এটা হলো। তো এইটা হলো সেই জিডিপিটা কি পরিমাণ থাকে এই জিডিপি। এবং এই জিডিপির যে ক্রস জিডিপিটা কোন খাতে কি পরিমাণ এটা এখানে দেওয়া আছে, আপনি এখানে 22 পেজ আছে, আপনি এখানে জাস্ট 23 আচ্ছা, জিডিপিতে কি অবস্থা? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, ঠিক আছে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ মেজার অফ ভ্যালু অফ অল গুড এন্ড সার্ভিস নিউলি প্রোডিউসড ইন ইকোনমি ডিউরিং এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। এটা দেশের মধ্যে যেটা হবে জিডিপি, ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয়, রপ্তানি মাইনাস আমদানি। এবং এখানে কি ভৌগোলিক সীমানা বিবেচনা করা হয়, নাগরিকতা বিবেচনা করা হয়। কিন্তু জিডিপির সাথে আরেকটা টার্ম আছে, সেগুলো জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিনিসটা কি? এটা হলো যে একটা দেশ আছে, একটা দেশের মাঝে আপনি ভৌগোলিক সীমানা বিবেচনা করা হবে নাগরিকতা। ধরেন বাংলাদেশের মানুষ আমেরিকায় থাকে, ও এখানে যেটা করছে সেটাও অ্যাড হবে। তো ওইটা অ্যাড করার ফলে ঠিক আছে আপনার হলো যে জিনিসটা থাকবে সেটা হলো জিএনপি। তাহলে সেম একই হিসাব, খালি দেখেন হিসাব এখানে কি হবে, জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস অন্য দেশের থেকে অর্জিত আয় আর মাইনাস বাংলাদেশের বাজারে বিদেশিরা যে টাকা উৎপন্ন করছে সেটা বাদ দেবে। মানে শুধু বাংলাদেশের ন্যাশনালিটির মানুষ যে পরিমাণ মানে আয় করে, যে পরিমাণ খরচ করে, আয় করে, ওই জিডিপির যে হিসাবটা, মানে এই যে হিসাবটা জিডিপির যে হিসাবটা হয়ে গেল, এই যে হিসাবটা দেশের অনলি মানুষজন, এই যে হিসাবটা, সেই হিসাবটা হলো আপনার জিএনপি।
জাতীয় আয়, ঠিক আছে। আচ্ছা, জিএনপি। এবার জিডিপি আর জিএনপি এই দুটো ব্যাপার ক্লিয়ার না ভাই? এখন একটাতে হলো কি দেখেন, একটাতে হলো মানে জিএনপি সূত্রটা, তাহলে জিএনপি তার হিসাবটা কি? একটা হলো যে দেশের অঞ্চলের মাঝে, আর একটা হলো দেশের মানুষজন। এবার আর একটা টার্ম আছে, সেটা হলো জিএনআই, মোট জাতীয় আয়। মোট জাতীয় আয় কিছুই না, দেখেন, দ্য ন্যাশনাল ইনকাম ইজ দ্য টোটাল প্রোডাক্ট এন্ড সার্ভিস অফ এ কান্ট্রি হুইচ মে বি মেজার্ড বাই মানি। তাহলে যত কিছু আপনার আছে, ধরেন জিডিপিটাই, আপনার জিডিপিটাই সাপোজ চিন্তা করেন, এটা যদি আপনি টাকা দিয়ে হিসাব করেন কত টাকা, তাহলে সেটা হলো জাতীয় আয়। তাহলে দেখেন, মোট জাতীয় উৎপাদন, মোট জিএনপি, এখানে কিন্তু জিডিপি না, মোট জিএনপি মাইনাস অবচয় ব্যয়, মানে আপনার যেগুলো প্রোডাকশন কস্ট আছে, আপনি যে পরিমাণ পরোক্ষ কর দিয়েছেন, বিভিন্ন জায়গায় ট্যাক্স থাকছে, ওগুলো বাদ। হস্তান্তর পাওনা, আপনি যেগুলো মানুষের থেকে পান ওগুলো বাদ, ধরেন আপনি বাকি বিক্রি করছেন ওগুলো বাদ। সরকারের অর্জিত মুনাফা ওইটাও বাদ, সরকারের বাদ, মানে সরকার আমাদের মধ্যে না, আমরা খালি মানুষজন, প্লাস সরকার যে টাকাটা আমাদের ভর্তি দিচ্ছে, খালি একটা জিনিস অ্যাড হবে, সেটারও ভর্তি হবে। এটা দিলে মোট জাতীয় আয়। ক্লিয়ার ভাই জিএনআই জিনিসটা কি? আচ্ছা, তাহলে জিডিপি ও জিএনআই এর মধ্যে পার্থক্য দেখেন। জিডিপিটা কি? অবস্থানের উপরে, জিএনআই হলো মালিকানার উপরে। জিডিপি একটি দেশের সীমানার মাঝে, আর জিএনআই কি দেখেন, সকল নাগরিকের উৎপাদিত মূল্য। এই আর কি, ভেরি সিম্পল, ঠিক আছে। ওকে, আর কিছু লাগতেছে, আর বাকিগুলা আরো একটু জটিল টার্ম, ওগুলোর মধ্যে আমরা ঢুকতেছি। ওকে, আমি ইনফরমেশন বলবো। দেওয়ার পরে দেখেন, আমি প্রত্যেক বছরে জিডিপি গ্রোথ এখানে দিয়েছি, এটা হলো জিডিপি গ্রোথ। জিডিপি গ্রোথ আপনাদের সুবিধার্থে দিয়ে রাখছি। জিডিপি গ্রোথ, এটা হলো আমার প্রবাসী আয়, না এটা হলো আমার 21 বিলিয়ন ডলার, তো এটা আমার হলো রেমিটেন্স সম্ভবত। আচ্ছা, এইটা কোনটা কি সেটা আমি স্লাইডের মধ্যে লিখে দেব আগামীকাল। এখানে ডাটাগুলো দিয়ে দিচ্ছি আর কি, যে মানে কোনটা হলো মানে বৈদেশিক আয়, কোনটা কিসের, ডাটাগুলো দিয়ে আছে, ডাটাগুলোর নাম লেখা নেই আমার, এক্সাক্ট মনে নেই কোনটা কোন ডাটা, আমি লিখে দেবো, সমস্যা লিখে দিব, আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি লাস্টে। যেমন ধরেন কোন ডাটা দিয়ে দিছি, এই যে এখানে আসো, এই যে এখানে ডাটা আছে না, পোশাক শিল্পের আয়। তো এই পোশাক শিল্প, রেমিটেন্স, এই সবগুলো ডাটা এখানে দিয়ে আছে, বাট মানে ভুল বশত কোন টাকার ডাটা এটা আমি এখন লিখিনি, আমি লিখে দিব, ঠিক আছে। এটা আগামীকালে বলে দেবো কোন টাকার ডাটা, তাহলে এক লাইন করে লিখে দিলে কোন টাকার ডাটা। আমার এক্সাক্ট মনে নাই, এটা সম্ভবত হলো প্রবাসী আয় সম্ভবত, ঠিক আছে। এটা আমাদের মাথা পিছু ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, ঠিক আছে, ইনকাম, এটা ইনকাম। এটা হলো আমার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সম্ভবত, এফডিআই, ঠিক আছে, এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আমার এক্সাক্ট মনে নাই, তারপরে আমি আগামীকাল দেখি আর কি। আর এটা হলো আমার হলো পোশাক শিল্প থেকে আসতেছে, পোশাক শিল্প, পোশাক শিল্প সম্ভবত, ঠিক আছে, গার্মেন্টস সম্ভবত, আরএনজি, আরএনজি সম্ভবত আরএনজি। আচ্ছা, তারপর আমি চেক করে দেখবো এটা কি। তো এই ছিল মোটামুটি ক্লাস। আরেকটা জিনিস দেখাবো আপনাদের, সেটা হলো, এটা থাকে এরকমই, সেটা দেখাবো বাজেট। তো দেখেন, এইখানে দেয়া আছে, প্রথমে আসে বাজেটে ঢোকার পরে দেখবেন এইখানে দেয়া আছে যে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং তা উত্তরণের জন্য বিভিন্ন খাত ও নীতিমালা। দেখেন, আমরা ওইখানে যাই, দেখেন বাংলাদেশ কি কি কাজ করছে। এটা তো এমনি নিয়ে বাসায় রেখে দিচ্ছেন, করতেছেন না মনে হয় আর কি, আমার যতদূর হয় এটা কেউ করতেছেন না আর কি। এটা পুরো বাংলাদেশের পেশার মতো পুরাটাই আছে। এই যে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ কি কি সেটা লেখা। ধরেন কই গেল, এই জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ কি কি করছে, দেখছেন, দেখা আছে না, দেখেন তো, দেখা আছে না। এই এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ কি কি করছে, আমি এগুলা দেখছি আর কি, দেখে ওইখানে লিখছি আর কি, সমস্যা নেই। তো এটা আপনি যখন ওইটা পড়বেন, তখন আপনার তো উচিত যে এগুলো একটু নিজ দায়িত্বে দেখে এখান থেকে দুই একটা লাইন টুকে নেওয়া, তাহলে স্যারকে একটু খুশি হবে না? হ্যাঁ, মানে বুঝবে যে আপনি পড়াশোনা করেন কি। হ্যাঁ, এই যে দেখছেন, বুঝতে পারছেন, দেখেন রেড কালার, রেড নীল কালার পুরো আছে। হ্যাঁ, আমি দেখেন কালার মার্কিং করে দিই, এই দেখেন, বুঝতে পারছেন। তো এটা তো আপনার তো উচিত একা একা দেখা। হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চিন আছে? আছে আর কোনো কোশ্চিন?